দুজনেই আছিস? হ্যাঁ। বল। আগের দিনের পড়া কি বোঝা গেছিল? হ্যাঁ। মানে সত্যি বোঝা গেছিল নাকি বোঝা যায়নি, ঠিক করে বল। হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, একটু পরীক্ষা করা যাক তাহলে। হুম। আচ্ছা, প্রথম কথা, আগের দিনের জন্য সরি। আমি ভুলে গেছিলাম যে মঙ্গলবার সকালে মানে পড়ানো ছিল। আমি মাথা থেকে বেরিয়ে গেছিল আমার, যেটা জেনারেলি হয় না। আগে এটা বলিনি যে আমাদের কাছে তাহলে কটা ডেট আছে। আর ঠিক আছে, আমার কাছে ডেট আছে। আজকে আমরা 17 তারিখ পড়ছি। নেক্সট ডেট সেরকম করে লিখি। আমরা 17 তারিখ পড়ছি। তারপরে এগুলো সব জুলাইতে, ঠিক আছে। এরপরে 19 তারিখ শনিবার, ঠিক আছে। 19 তারিখ শনিবার, তারপরে আহ, 17 তারিখ কি বার? আরে আজই 17 তারিখ। ও, তারপরে 22 তারিখ মঙ্গলবার। তারপরে 26 তারিখ শনিবার। তারপরে 29 তারিখ মঙ্গলবার, ঠিক আছে। এই 5টা ডেট আমরা পড়ছি। এটা নিয়ে তোর কি কোনো সমস্যা, বক্তব্য কিছু আছে? না। আচ্ছা, আশা করছি 5টা ডেটে তুই একটা ইয়ারের প্রশ্ন পাঠিয়েছিস, আমি দেখেছি ওটা। আমি যেটা ভাবছি যে এই এই অ্যাসিডের পার্টটা আমরা একটু ভালো করে পড়তে চাইছি, ঠিক আছে। অ্যাসিডের পার্টটা ভালো করে পড়ে ধর আমাদের এই 3টে ডেট, এই অ্যাসিডের পার্টটা শেষ করতে লেগে যাবে। হয়তো 3টে পুরোটা লাগবে না, বাট আমি ধরে নিচ্ছি বেশিরভাগটাই লাগবে, ঠিক আছে। মানে ঠিক করে পড়লে হয়তো এই দুটো ডেট আর এবং এখানে অর্ধেকটা নিলে হয়ে যাবে। এই যে বাদ বাকি অর্ধেক 3টে ডেট পড়ে থাকবে, এরপরে আমাদের হাতে যে অংশগুলো থাকবে বাকি, সেটা হচ্ছে ওই জলের পার্টটা থাকবে। আর থাকবে ওই আগের চ্যাপ্টারের যে যে অংশটা আছে, তাই তো। হুম। ওই 3টে পার্টের থেকে আমরা শুধুমাত্র ওটাকে আমরা পরীক্ষার মতো করে প্রিপেয়ার করবো, যে যে জায়গাগুলো আমাদের পরীক্ষার জন্য দরকার পড়তে পারে আমরা শুধুমাত্র সেই জায়গাগুলো। কারণ ওই পুরো পার্টটা পড়তে, মানে জল এবং ওই আগের চ্যাপ্টারটা পড়তে অন্তত 6টা ক্লাস লাগবে, ঠিক আছে। আমি সবটা মিলিয়ে বলছি, জল এবং ওই আগের পার্টটা। সেটা দুটো বা আড়াইটা ক্লাসে তো কোনোভাবে সম্ভব না। ফলে আমরা খানিক কিছু কিছু অংশ বাদ দিয়ে পড়বো। তাতে যদি পরীক্ষায় খানিকটা কভার করা যায় তো খুব খুব ভালো। আমি চেষ্টা করব যতটা সম্ভব সেই অনুযায়ী। মানে আমার কাছে ওই জন্যই প্রশ্নগুলো চাইছিলাম যে আমার কাছে খুব স্পষ্ট ধারণা নেই যে এখান থেকে কি প্রশ্ন আসে বা আসতে পারে। স্টিল একটা আইডিয়া করে পড়াবো। আর এক এক বছরের প্রশ্ন তো আমাকে দিয়েছিস, ফলে সেখান থেকে একটা আইডিয়া হতে পারে। আহ, আশা করছি সেখান থেকে পড়ালে খানিকটা অংশ পরীক্ষার মতো করে কভার করা যাবে। এটাতে তোর কোনো সাজেশন বা বক্তব্য? হ্যাঁ। না, না। বেশ। তোর শরীর খারাপ নাকি? হ্যাঁ, ওই সবজিতে নেই। সারা বছর। সারা বছরই যদি কি কোনো না কোনো শরীর খারাপ লেগেই থাকে, তো হ্যাঁ, শরীর সারা অসুস্থ কেন বছরই হয়? সারা বছরই আমার ঠান্ডা লেগে থাকে। আচ্ছা, মানে ঠান্ডা লাগাটাই তো নর্মাল আর গরম লাগাটাই অ্যাবনর্মাল নাকি? গরমকালেও আমার সর্দি থাকেই। এখন তো গরমকালই। হ্যাঁ, তাও আমার মানে দুদিন পর পর। আচ্ছা, মানে ইমিউনিটি পাওয়ার কম, যা বুঝতে পারছি আমি। আচ্ছা, আমরা যেটা করছিলাম আগের দিনে সেখান থেকে একটুখানি রিক্যাপ করে তারপর আমরা শুরু করবো তাহলে। রিয়াকশন অফ অ্যাসিডস উইথ বেসিস। আচ্ছা, তোর একটা হোমওয়ার্কে ওখানে রিপিট লেখা ছিল, ওটা রিপিট করে আমাকে পাঠাবি কিন্তু। মানে পাঠিয়েছিস কি? আমি খুব একটা দেখিনি। না, না, ওটা আমি করিনি। আর ওটা করে আমাকে শনিবারের মধ্যে পাঠাবি কিন্তু, কারণ ওটা আগের শনিবার দিয়েছিল তোকে আমি ফেরত। হুম। যাই হোক। আচ্ছা, দেখি কেমন বুঝেছি, একটা দুটো বল দেখি। সোজাই দিচ্ছি আমি, ধর। এখান থেকে শুরু করা যাক। ধর সোডিয়াম হাইড্রোক্সাইড আর HNO3 এর বিক্রিয়া। সোডিয়াম হাইড্রোক্সাইড আর নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, সেখান থেকে কি পাবো আমরা? তো এরকম করে না লিখে এরকম করে লেখাই ভালো।
কি পাবো বল? বল। বলছি NaNO3 হুম। আর H2O+H2। তাহলে মানে আপাতত ভুলে যা আগের দিন যা বুঝিয়েছি, কারণ বুঝতে পারছি অতটা এখন ধরে উঠতে পারছিস না তোরা। সিম্পল উপায় হচ্ছে যে ক্ষারের প্রথম অংশটা যেটা ধাতু মতো দেখতে, ধাতুর লিস্টটা একদিন দিয়েছিলাম, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, ক্যালসিয়াম। ক্ষারের প্রথম অংশটা আর অ্যাসিডের শেষ অংশটা, এইচ বাদ দিয়ে বাদ বাকি অংশটা, এদেরকে জুড়বি। ঠিক আছে? এবার এদেরকে জুড়লে কিভাবে জুড়বি, জোড়ার সময় খেয়াল রাখবি যোজ্যতাগুলো, ওই জন্যই বারবার করে বলছি অ্যাটমিক স্ট্রাকচার পার্টটা গুরুত্বপূর্ণ। তাহলে এখানে সোডিয়াম আর এখানে নাইট্রেট, এটা জুড়বে। ঠিক আছে? তাহলে সোডিয়াম আর নাইট্রেটকে এদের যোজ্যতা অনুযায়ী জুড়বি। সোডিয়ামের যোজ্যতা কত? এক। নাইট্রেটের যোজ্যতা কত? এক। তাই জন্য জাস্ট NaNO3 হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর জল তৈরি করে দিবি। তারপর রিয়াকশনটাকে ব্যালেন্স করবি। এখানে রিয়াকশন আপনা আপনি ব্যালেন্স আছে, ভালো করে দেখ। এখানে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম। ঠিক আছে? এখানে একটা ও, তিনটে মানে টোটাল চারটে ও। এখানে তিনটে, একে চারটে ও। হাইড্রোজেন এখানে একটা, এখানে একটা, মানে দুটো, দুটো হাইড্রোজেন। আর কি আছে? হ্যাঁ, সব মিলে গেছে বাদ বাকি। নাইট্রোজেন এখানে একটা, নাইট্রোজেন এখানে একটা। এবার আরেকটা উদাহরণ নেওয়া যাক। ফর এক্সাম্পল, সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl। এখানে কি হবে বল তাহলে? NaCl আর NaCl আর H2O। H2O। বেশ। আচ্ছা, এবার বল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর নাইট্রিক অ্যাসিড। CaNO3। ক্যালসিয়ামের যোজ্যতা কত? দুই। বলেছিলাম ভালো করে পড়ে আসতে অ্যাটমিক স্ট্রাকচারটা। ক্যালসিয়ামের জন্য তো দুই তো। হ্যাঁ, তো কত? মানে তাহলে মানে ক্যালসিয়াম নাইট্রেটের সংকেত কি হবে? নাইট্রেটের যোজ্যতা কত? নাইট্রেটের যোজ্যতা কত? এক। এক হ্যাঁ। দেখে দেখে বলছি নাকি, একটু মুখস্থ করতে হবে তো, নইলে কিন্তু লেখা যাবে না এগুলো কোনোভাবে পরীক্ষায়, আমি বলে দিচ্ছি কিন্তু। পরীক্ষা কিন্তু এরকম একটা রিয়াকশন দেবে। আমি পড়েই এসেছি এগুলো। আচ্ছা, তাহলে ক্যালসিয়াম নাইট্রেটের সংকেত কি হবে? CaNO3 হোল 2। CaNO3 হোল 2, তার সাথে জল তৈরি করবি। ঠিক আছে? এবার এটাকে ব্যালেন্স করার চেষ্টা করি। বল কিভাবে ব্যালেন্স করবো, বল। ওই H2 এর আগে একটা টু। দেখ, ব্যালেন্স করার সহজ উপায় হচ্ছে যেই জিনিসটা কম জায়গায় আছে সেই জিনিসটা দিয়ে শুরু করা। ঠিক আছে? কম জায়গায় আছে বলতে কি বলতে চাইছি, অক্সিজেন এখানেও আছে, এখানেও আছে। ঠিক আছে? যে কোনো একদিক দেখ, বাদিক বা ডান দিক। অক্সিজেন এখানেও আছে, এখানেও আছে, তার মানে দু জায়গায় আছে। হাইড্রোজেন এখানেও আছে, এখানেও আছে, দু জায়গায় আছে। ক্যালসিয়াম শুধু এখানে আছে, নাইট্রোজেন শুধু এখানে আছে। তাহলে বেটার ব্যালেন্সিং শুরু করাটা হয় ক্যালসিয়াম নয় নাইট্রোজেন দিয়ে শুরু করা। ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম দিয়ে শুরু করে দেখার চেষ্টা করি। ক্যালসিয়াম এপাশে একটা আছে, এপাশেও একটা আছে, ক্যালসিয়ামের কোনো সমস্যা নেই। নাইট্রোজেন এপাশে একটা আছে, এপাশে দুটো আছে। কেন আমি এটা নিয়ে শুরু করছি যে যেগুলো কম জায়গায় আছে? নাইট্রোজেন এখানে একটা আছে, এখানে দুটো আছে, তার মানে কোনোভাবেই এটা হবে না যদি না আমি এটাকে দুই দিয়ে গুণ করি, অন্তত দুই দিয়ে গুণ করি। কারণ নাইট্রোজেন এখান থেকে ছাড়া আর কোথা থেকেও আসতে পারবে না, আর কোনো সোর্স নেই নাইট্রোজেনের বাদিকে। সেই জন্য এমন পরমাণু দেখে শুরু করা ভালো যে পরমাণু যদি এক জায়গায় থাকে খুব ভালো, বা সব থেকে কম জায়গায় আছে আর কি। বুঝতে পারছি নীতিটা? না বুঝতে পারলে বল। হ্যালো। হ্যাঁ। বলছি একটা ফোন আসছে মায়ের, একটু ধরবো? ধর ধর। হ্যাঁ, কতদূর শুনেছিলিস বল। ওই CA আর
পেনটা আলাদা রয়েছে, তারপর ওই দুটোকে নিয়ে আগে করতে হবে। হ্যাঁ, আগে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ওই দুটোকে ধরে শুরু করলে সুবিধে হবে। কেন না, ওই দুটো একটা জায়গা থেকে কেবলমাত্র আসছে, ক্যালসিয়াম শুধুমাত্র এইখান থেকেই আসছে, নাইট্রোজেন শুধুমাত্র এখান থেকেই আসছে, ঠিক আছে? তো আগে ক্যালসিয়ামটা দেখার চেষ্টা করি। ক্যালসিয়াম এদিকে একটা আছে, এদিকেও একটা আছে, ক্যালসিয়ামের কোনো সমস্যা নেই। নাইট্রোজেন বাদিকে একটা আছে, ডান দিকে কটা আছে? দুটো। দুটো আছে। তাহলে ডান দিকে নাইট্রোজেন দুটো আছে, বাদিকে একটা আছে, আর এটা ছাড়া আর কোথা থেকে আসছে না। তাহলে এইটাকে অন্তত দুই দিয়ে গুণ করা ছাড়া কোনো উপায় নেই। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হুম। না বুঝতে পারলে বল। তাহলে তো ওই H2O কেও 2 দিয়ে গুণ এটা করতে হবে। অবশ্যই, আমি বলছি না যে এটা করলেই হয়ে যাবে। আমি বলছি ব্যালেন্সিং শুরু করব এমন পরমাণু দেখে যে পরমাণু এক জায়গা থেকে আসছে বা সব থেকে কম জায়গা থেকে আসছে, বা দিকে বা ডান দিকে। বুঝতে পারছি না, বুঝতে পারছি না, আমি তো বলিনি ব্যালেন্সিং শেষ হয়ে গেছে, আমি জাস্ট শুরু করছি। তাহলে শুরু আমি হয় ক্যালসিয়াম বা নাইট্রোজেন দিয়ে কেন করছি, কারণ সেগুলোর সোর্স একটাই। নাইট্রোজেন শুধুমাত্র এখানেই আছে, ক্যালসিয়াম শুধুমাত্র এখানেই আছে। তাহলে এ পাশে নাইট্রোজেন যদি দুটো হতে হয়, এটাকে গুণ করে কোনো লাভ নেই, এটাকেই গুণ করতে হবে, কারণ এখান থেকে একমাত্র নাইট্রোজেন আসছে। হ্যাঁ, এবার তারপরে কি হবে সেটা পরের কথা। তাহলে প্রথম কথা, এইটাকে অন্তত দুই দিয়ে গুণ করতেই হবে। ঠিক আছে, হলো। আচ্ছা, এবার দেখা যাক পরিস্থিতিটা কোথায় দাঁড়ালো। ক্যালসিয়াম তো মিলেই ছিল, নাইট্রোজেনও মিলে গেছে এখন, ঠিক আছে? আচ্ছা, অক্সিজেন আর হাইড্রোজেনটা দেখার চেষ্টা করি। তাহলে ক্যালসিয়াম নাইট্রোজেন মিলে গেছে, ঠিক আছে? হাইড্রোজেনটা ধরার চেষ্টা করি, সুবিধা হবে। হাইড্রোজেন এখানে দুটো, আর এখানে কটা আছে হাইড্রোজেন? দুটো। তাহলে বাদিকে টোটাল হাইড্রোজেন কটা? বাদিকে চারটে। বাদিকে চারটে। ডান দিকে হাইড্রোজেন কোথায় আছে? এটাতে হাইড্রোজেন আছে? না, এটাতে হাইড্রোজেন আছে? দুটো। দুটো। তাহলে একে কত দিয়ে গুণ করলে চার হয়ে যাবে? 2 দিয়ে। তাহলে দুই দিয়ে গুণ করে একে, এবার মেলা। তাহলে হাইড্রোজেন মিলে গেল, ক্যালসিয়াম নাইট্রোজেন আগে থেকে মিলেছিল। অক্সিজেনটা দেখি এবার। তিন দুগুণে ছয়, আর দুই আট। তিন দুগুণে ছয়, আর দুটো অক্সিজেন, আট। বোঝা গেল না, বোঝা গেল না? হুম। তাহলে ব্যালেন্স হয়ে গেল রিয়াকশন। আচ্ছা, এবার আরেকটা চেষ্টা করি। LOH প্লাস HCl, কি হবে বল? AlCl3। তাহলে প্রথম কথা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে। এবার AlCl3 কেন হচ্ছে? অ্যালুমিনিয়ামের এল যোজ্যতা এর তিন, যোজ্যতা 3। হ্যাঁ, Cl এর যোজ্যতা এক, তাই AlCl3, আর তার সাথে জল। ঠিক আছে, আবার ব্যালেন্স করার চেষ্টা করি। এবার তুই চেষ্টা কর, কি দিয়ে শুরু করলে সুবিধা হবে বলে মনে হয়? ভয় পাস না, বল না, কি ভুল হবে এই তো। এখানে H 3টে আছে। আর আবারও এইচ দিয়ে, আমি কি বললাম কিভাবে শুরু করলে সুবিধা হয়? তুই এইচ দিয়ে করতেই পারিস, কিন্তু এইচ দিয়ে মেলাতে অনেকটা সময় লেগে যাবে। কেন সময় লেগে যাবে? এইচ এখানেও আছে, এইচ এখানেও আছে। তো সেটা দিয়ে শুরু করার থেকে কি দিয়ে শুরু করা ঠিক হবে? ও দিয়ে শুরু করুন। আবারও তো বলছি যে আচ্ছা ঠিক আছে, ও দিয়ে শুরু কর। আচ্ছা, ও দিয়ে শুরু কর, বল। ও দিয়ে শুরু করলে কি হবে? আমি বলছি যে যেগুলো কম জায়গায় আছে সেগুলো দিয়ে শুরু করা বেটার হয়, অ্যালুমিনিয়াম দিয়ে শুরু কর বা ক্লোরিন দিয়ে শুরু করলে বেটার হয়। আর ঠিক আছে, তুই যদি ও দিয়ে শুরু করতে চাস তাই কর। তাহলে ও বাদিকে কটা আছে? 3টে। ডান দিকে কটা আছে? একটা। তাহলে ডান দিকের এটাকে তিন দিয়ে গুণ করলে বেটার হয়, কারণ আর তো কোনো অক্সিজেন ব্যালেন্স করার, এটাতে তো অক্সিজেন ব্যালেন্স করার কোনো জায়গা নেই, এখানেই অক্সিজেন যা আছে আছে। ঠিক আছে, তাহলে হয়ে গেল তিনটে। হলো তো না হলো না? হ্যাঁ। আর আর এবার কি ওই করবি? HCl এর ওখানেও 3 হবে, কারণ Cl 3 আছে। Cl3 আছে, একটা একটা করে তাই না, একটা একটা করে, তাই না? তাহলে এখানে তিন হলো। এবার আর কি পড়ে থাকলো তাহলে? আমি
ক্লোরিনটা ব্যালেন্স করেছি বাদিক ডান দিকে, বাদিকেও তিনটে ডান দিকেও তিনটে। অক্সিজেনটা ব্যালেন্স করেছি বাদিকেও তিনটে ডান দিকেও তিনটে। পরে থাকলো অ্যালুমিনিয়াম আর হাইড্রোজেন। অ্যালুমিনিয়ামটা কোন, বাদিকে করে ডান দিকে অ্যালুমিনিয়াম তো করে? একটাই আছে। বাদিকে ডান দিকে একটাই। আর হাইড্রোজেন? হাইড্রোজেন তিনটে, ছটা আছে, আর ওখানেও ছটা আছে। তাহলে মিলে গেছে, ব্যালেন্স হয়ে গেছে। হুম। বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? হুম হুম। বেশ। আচ্ছা, এবার আরেকটা বিক্রিয়া করি, সেটা হচ্ছে ধর। আরো। হ্যাঁ, পরিষ্কার না হলে করতেই হবে। এখান থেকে কি তৈরি হবে বল? আচ্ছা, Na2, নামটা তো বল, কি তৈরি হবে? সংকেত পরে, আগে নাম তো বল। Na2SO4। সেটা কি নাম? জোরে বল। নাম বলবো? NaTeSO4 জিনিসটার নাম কি? আরে বল। এনের কি, এনের কিসের চিহ্ন? সোডিয়াম। আর এটা কি কি মূলক? সালফেট। তাহলে ওটার নাম কি হবে? সোডিয়াম সালফেট। তো এটা এত সময় লাগছে কেন বলতে? তাহলে এবার সোডিয়াম সালফেট তৈরি হবে, মূল কথা। সোডিয়াম সালফেটের ক্ষেত্রে সোডিয়ামের যোজ্যতা কত? সোডিয়াম যুক্ত এক। এক। আর সালফেটের যোজ্যতা? দুই। 2। তাহলে সোডিয়ামের যোজ্যতা 1, সালফেটের যোজ্যতা 2, তার মানে সালফেটের যোজ্যতাটা এখানে চলে আসবে, আর সোডিয়ামের যোজ্যতা এখানে, যেটা 1, মানে আলাদা করে লেখার কিছু নেই। হয়ে গেল NaTeSO4। তার সাথে তৈরি হবে জল। আচ্ছা, এবার ব্যালেন্স কর রিয়াকশনটা। কি দিয়ে শুরু করবি বল? সোডিয়াম। সোডিয়াম দিয়ে শুরু কর। কেন সোডিয়াম দিয়ে শুরু করলে সুবিধা হবে? এখানেও সোডিয়াম এক পাশে একটাই, মানে এক জায়গা থেকেই আসছে। এখানেও একটাতেই আছে সোডিয়াম, দু তিনটে আলাদা আলাদা সোর্স থেকে আসছে না, ঠিক আছে? তো যে জিনিসটা একটা একটা করেই থাকবে বাদিক বা ডান দিকে, সেটা দিয়ে শুরু করলে সবসময় সুবিধা হবে, ঠিক আছে? আর সোডিয়াম শুরু কর, বল এবার। বাদিকে সোডিয়াম কটা আছে? একটা। বাদিকে সোডিয়াম এখানে একটা আছে। ডান দিকে সোডিয়াম কটা আছে? দুটো। দুটো। তাহলে সোডিয়াম তো আর কোথাও থেকে আসতে পারে না এটা ছাড়া। ডান হুম। দিকে দুটোই আছে, তাহলে বাদিকে অন্তত কি দিয়ে গুণ করতে হবে? দুই দিন। 2 দিয়ে গুণ করলাম। তাহলে এবার সোডিয়ামটা ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার এবার কি দেখবি বল? আর কি বাঁদিকেও এক জায়গা থেকে আসে, ডান দিকেও এক জায়গা থেকে আসে? SO4 তো SO4ই আছে। আচ্ছা, এস ওপর করেও দেখতে পারিস, বা এস আর ও আলাদা করে করেও দেখতে পারিস, ঠিক আছে? তাহলে এস এখানেও একটা আছে, এখানেও একটা আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এবার কি দেখতে পারিস? এবার হাইড্রোজেন বক্স পড়ে থাকলো, সেটাই দেখতে পারিস। যে কোনো একটা দিয়ে শুরু কর। বাদিকে তিনটে হাইড্রোজেন আছে। বাদিকে তিনটে হাইড্রোজেন নেই, ভালো করে দেখ। ও না, হ্যাঁ হ্যাঁ, চারটে। এই- এইখানে কটা হাইড্রোজেন আছে? এখানে দুটো। দুটো। আর আর এখানে দুটো। এনএইচ একটা হাইড্রোজেন, কিন্তু এনএইচ কে 2 দিয়ে গুণ করেছি, তাহলে দুটো। তাহলে এখানে দুটো, এখানে দুটো, তাহলে চারটে হাইড্রোজেন। তাহলে টু ডান দিকে এইচ কটা? হ্যাঁ, তাহলে 2H2 করে দে এটাকে। তাহলে 2 2 4 হয়ে গেল। এবার পড়ে থাকলো অক্সিজেন, এবার অক্সিজেনটা কোন? বাদিকে কটা আছে? ছটা। আর ডান দিকে? ছটা। তাহলে বাদিকে অক্সিজেন এখানে দুটো, এখানে দুটো, এখানে চারটে, ছটা। আর ডান দিকে এখানে চারটে, এখানে দুটো, ছটা। তাহলে হয়ে গেল, সবকিছু মিলে গেল। বুঝতে পেরেছিস না বুঝতে পারিস না? হ্যাঁ। আচ্ছা, এবার যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস বলা, যে H2SO4 এর সঙ্গে যখন বিক্রিয়া হবে তখন আর একটা জিনিস তৈরি হতে পারে, ঠিক আছে? বিক্রিয়াটা আরেক ভাবে হতে পারে, যেটা আগের দিনও বলছিলাম। সেটা হচ্ছে, দেখ, নাইট্রিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে একটা করে এইচ আছে, আর বাদ বাকি পুরোটাই অ্যানায়ন। এখানে নাইট্রেটটা অ্যানায়ন, আর যদি ভাঙে তাহলে এইচ প্লাসটা হবে ক্যাটায়ন। এখানেও একটা এইচ আছে, বাদ বাকি পুরোটাই অ্যানায়ন, ঠিক আছে? H2SO4 এর ক্ষেত্রে দুটো এইচ আছে, ফলে একটা এইচ যদি বেরিয়ে যায়, তাহলে একটা একটা অ্যানায়ন পেতে পারি।
যেটাকে বলে বাই সালফেট অ্যানায়ন। আর দুটোই যদি বেরিয়ে যায়, তাহলে আর একটা অ্যানায়ন পেতে পারে, সেটা হচ্ছে সালফেট অ্যানায়ন। আমরা এই সালফেট অ্যানায়ন দিয়ে এটাকে যুক্ত করে লিখছিলাম। কিন্তু এটা যেমন হতে পারে, একটা এইচ বেরিয়ে গিয়েও তো ভাবতে পারি যে এই পুরোটা একটা অ্যানায়ন, এই বাই সালফেট অ্যানায়ন, এটাও তো হতে পারে। তাহলে এই বাই সালফেট অ্যানায়নের সাথেও তো সোডিয়াম পার্টটা জুড়তে পারে। বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? হ্যাঁ, বুঝতে পারছি। এটা কেন হচ্ছে? কারণ এইচ টু এর দুটো এইচ আছে। একটা এইচ বেরিয়ে গেলেও, একটা এইচ প্লাস বেরিয়ে গেলেও একটা অ্যানায়ন পড়ে থাকে, দুটো এইচ প্লাস বেরিয়ে গেলেও একটা অ্যানায়ন পড়ে থাকে। তো সেই জন্য দুটো আলাদা আলাদা জিনিস তৈরি হতে পারে, দুটো আলাদা আলাদা ভাবে রিয়াকশনটা হতে পারে। তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে কি তৈরি হবে? এক্ষেত্রে এনএ আর বাই সালফেট এইচ এসও 4 এরা যুক্ত হবে। এখন এন এর যোজ্যতা কত? এক। বাই সালফেটের যোজ্যতা কত? এক। এক। কারণ বাই সালফেট মূলকটা হচ্ছে এইচ এসও 4 মাইনাস, তাহলে এর যোজ্যতাও এক হবে। তাহলে এনে সোডিয়াম বাইসালফেট যদি তৈরি হয়, তাহলে সেটা কিরকম দেখতে হবে? জাস্ট NaHSO4। তার সাথে আবার কি হবে? জল। সরি। এবার ব্যালেন্স করার চেষ্টা কর। কি দিয়ে শুরু করবি বল? বল। হাইড্রোজেন। আবার হাইড্রোজেন? আমি আরে বুঝলাম না তুই হাইড্রোজেন দিয়ে কেন শুরু সোডিয়াম। করতে চাই। সোডিয়াম তো, সোডিয়াম আছে, এসও ফোর আছে, তাহলে তো হাইড্রোজেন নেই তো। আচ্ছা তাহলে তুই সেটা বল যে সোডিয়াম দিয়ে শুরু করলাম, সোডিয়াম মিলে গেছে। এস দিয়ে শুরু করলাম, এস এস তারপরে এসও মিলে গেছে, তাহলে তারপরে হচ্ছে হাইড্রোজেন বা অক্সিজেন। তো সেটা বল, তুই আগেরটা তো বলছিস না। আচ্ছা তাহলে হাইড্রোজেন দেখ কটা আছে, বাদিকে কটা আছে হাইড্রোজেন? তিনটে। আর ডান দিকে কটা আছে হাইড্রোজেন? তাহলে বাদিকে এখানে দুটো আছে, তিনটে। এখানে একটা। তাহলে ডান দিকেও তিনটে আছে, এখানে একটা আছে, এখানে দুটো আছে, মিলে গেছে। আচ্ছা অক্সিজেন পড়ে থাকবে, অক্সিজেন দেখ বাদিকে কটা আছে? পাঁচটা। এখানে একটা, এখানে এখানে পাঁচটা। চারটে, এখানেও চারটে, এখানে একটা, পাঁচটা। তাহলে ব্যালেন্স হয়েছে, রিয়াকশনটা ব্যালেন্সই রয়েছে, কোনো অসুবিধা নেই। বুঝেছিস না বুঝিসনি? হুম। তাহলে অ্যাসিড বেস রিয়াকশন লেখার সহজ উপায় এটা, ঠিক আছে? আশা করি বোঝানো আছে। এটা বাড়িতে প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারবি না, ঠিক আছে? সুতরাং বাড়িতে একটা দুটো রিয়াকশন লিখে লিখে বারবার করে না দেখে, লিখে লিখে প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার হলে লিখতে পারবি না, আমি আগে থেকেই বলে দিচ্ছি কিন্তু। আচ্ছা, এবার একটা ছোট্ট জিনিস আমরা দেখবো যে ধাতব অক্সাইডগুলি কেন ক্ষারকীয়। আচ্ছা, বেশিরভাগ, সব ক্ষেত্রে এটা সত্যি না, বেশিরভাগ ক্ষেত্রে ধাতুর যে অক্সাইড গুলো হয় সেগুলোর একটা ক্ষারকীয় ধর্ম থাকে, ঠিক আছে? ক্ষারকীয় কেন বলছি, ক্ষারীয় বা ক্ষার কেন বলছি না? ক্ষার হচ্ছে সেগুলো যারা জলে সবসময় দ্রবীভূত হয় এবং জলে দ্রবীভূত হয়ে OH মাইনাস আয়ন দেয়। সব ধাতুর অক্সাইড গুলো জলে দ্রবীভূত হয়ে OH মাইনাস আয়ন দেয় না। কিন্তু এগুলো ক্ষারক, বেশিরভাগ ক্ষেত্রে ক্ষারক মানে কি? যারা অ্যাসিড থেকে H+ আয়ন শোষণ করতে পারে, তারা সবাই ক্ষারক। তাদের মধ্যে যারা জলে দ্রবীভূত হয়ে OH- আয়ন দেয় তারা ক্ষার। তাহলে ক্ষার একটা স্পেশাল ক্ষারক, ঠিক আছে? আমি ক্ষারের কথা বলছি না, আমি ক্ষারকের যে জেনারেল জিনিসটা, যারা অ্যাসিড থেকে H+ আয়ন শোষণ করতে পারে তাদের কথা বলছি। তাহলে ধাতুর অক্সাইড গুলো কেন ক্ষারকীয়, তাদের কেন ক্ষারকীয় ধর্ম আছে, ঠিক আছে? সেটা একটু ছোট্ট করে বোঝার চেষ্টা করা যাক। যে ধরি ধাতব অক্সাইড, সে কিরম দেখতে হতে পারে? ধর MO, এরম দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা এর উদাহরণ কি কি হতে পারে? আমি জাস্ট MO বলছি, ইন ইন জেনারেল লিখছি, ঠিক আছে? এর উদাহরণ হতে পারে ধর Na2O। আচ্ছা Na2O কেন হলো? সোডিয়ামের যোজ্যতা কত? এক। অক্সাইডের যোজ্যতা কত? দুই। তাহলে এখানে দুই বসেছে, এখানে এক, একটা লেখার দরকার নেই, তাহলে Na2O। একই রকম ভাবে আর কি হতে পারে? MgO হতে পারে, ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত? দুই। অক্সিজেনের যোজ্যতা কত? সরি, অক্সাইডের যোজ্যতা কত? দুই। তাহলে এখানে দুই আর দুই বসবে না, তাই দুইয়ের মনে মনে পড়ছে তো, দুটো যোজ্যতা একই হয়ে গেলে সেটা বসে না যে। হুম। হুম। হ্যাঁ। আর কি হতে পারে? অ্যালুমিনিয়াম অক্সাইড হতে পারে,
আচ্ছা, অ্যালুমিনিয়াম অক্সাইড বলছি না, পটাশিয়াম ধর অক্সাইড। পটাশিয়াম অক্সাইড হতে পারে, ক্যালসিয়াম অক্সাইড বলছি, ধর ধর CaO, ঠিক আছে। ক্যালসিয়াম অক্সাইড যোজ্যতা 2, অক্সাইডের যোজ্যতাও 2, তাই কোনো এখানে কিছুই বসলো না। তাহলে এইগুলো হচ্ছে ধাতব অক্সাইড গুলোর উদাহরণ, ঠিক আছে। এবার আমি প্রত্যেকটা নিয়ে দেখাবো, কিন্তু আমি আগে বলতে চাইছি যে কেন বেশিরভাগ ক্ষেত্রে ধাতব অক্সাইড গুলো ক্ষারকীয় হয়, ঠিক আছে। তাহলে ধর একটা ধাতব অক্সাইড যেটা দেখতে এইরকম, MO, এম এর জায়গায় যা খুশি বলতে পারিস, সোডিয়াম বসাতে পারিস, পটাশিয়াম, ক্যালসিয়াম, হোয়াট এভার, ঠিক আছে। এবার এই MO ভেঙে গিয়ে জেনারেলি, আচ্ছা, জেনারেলি একটা মেটালের ক্যাটায়ন দেয় আর একটা অক্সাইড আয়ন দেয়, জেনারেলি, ঠিক আছে। বেসিক্যালি এইটা মেটালটা সবসময় বলেছে আগের দিনই, মেটাল জেনারেলি ক্যাটায়ন ফর্ম করে আর অক্সাইডটা অ্যানায়ন ফর্ম করে, ঠিক আছে। এবার এই অক্সাইডটা এখন, আচ্ছা এইটা হচ্ছে আমার ধাতুর পার্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার ধাতব ক্যাটায়ন, আর এটা হচ্ছে অক্সাইড অ্যানায়ন। আচ্ছা এখন এই অক্সাইড অ্যানায়ন H+ শোষণ করতে পারে, ঠিক আছে। কি করে করে? অক্সাইড অ্যানায়নটা যদি একটা H+ শোষণ করে, তাহলে সে কোথায় যাবে, ভালো করে জাস্ট মেলা, OH, তাহলে এখানে তৈরি হবে OH। আচ্ছা, বাদিকের মোট চার্জ কত? এখানে দুটো নেগেটিভ ছিল, এখানে একটা পজিটিভ ছিল, তাহলে বাদিকের মোট চার্জ কত হলো? ওইচ -1। হ্যাঁ, তাহলে বাদিকের মোট চার্জ হচ্ছে একটা মাইনাস, কারণ দুটো মাইনাস আর একটা প্লাস মিলিয়ে একটা মাইনাস পড়ে থাকবে, তাহলে এখানে OH- হবে, ঠিক আছে। আবার এই OH- আবার H+ শোষণ করতে পারে, তাহলে এই OH- আবার একটা H+ শোষণ করতে পারে, পরে কোথায় যাবে? OH- আর H+ এর বিক্রিয়া কি কি তৈরি হয়? OH- আর H+ এর বিক্রিয়া সবসময় জল তৈরি হয়, ঠিক আছে। মেলা, এই দুটো দুটো H, অক্সিজেন অক্সিজেন, আর চার্জ দেয় এখানে, টোটাল চার্জ শূন্য, একটা প্লাস একটা মাইনাস, এখানে টোটাল চার্জ শূন্য। তার মানে যেটা বলতে চাইছি যে ধাতব অক্সাইড থেকে অক্সাইড যে অ্যানায়নটা তৈরি হয়, এই অক্সাইড অ্যানায়নটা H+ শোষণ করতে পারে। আমরা কি জানি ক্ষারকের সংজ্ঞায়, কি জানি? যারা অ্যাসিড থেকে আসা H+ শোষণ করতে পারে তারাই ক্ষারক। তার মানে ধাতব অক্সাইডগুলোর একটা বেশিরভাগ ক্ষেত্রে একটা ক্ষারকীয় ধর্ম দেখা যায়। বুঝতে পারলি না, বুঝতে পারলি না? হ্যাঁ, বুঝতে পেরেছি। সুতরাং ধাতব অক্সাইডগুলি অ্যাসিড থেকে আসা H+ আয়ন শোষণ করতে পারে, তাই এগুলির ক্ষারকীয় ধর্ম বর্তমান। এখানে যে ছোট্ট একটা জিনিস লিখে রাখছি, আপাতত এর দরকার নেই, সেটা হচ্ছে যে সব ধাতুর অক্সাইড ক্ষারকীয় নয়। বাট এটা নিয়ে এখন ডিটেলে কথা বলতে চাইছি না, আপাতত ধরে নিই আমরা শুধুমাত্র ক্ষারকীয় অক্সাইড গুলো নিয়ে ডিল করবো। যাই হোক, আচ্ছা, তাহলে এবার আমরা দেখবো কি, তাহলে আমরা ডিরেক্ট ক্ষারের সাথে, ক্ষার মানে যারা ক্ষারকের ধর্ম তো স্যাটিসফাই করেই, আরো এক্সট্রা কি করে, জলে দ্রবীভূত হয় এবং জলে দ্রবীভূত হয়ে OH- আয়ন দেয়। তাহলে আমরা শুধুমাত্র ক্ষারকের সাথে, সরি, ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়াগুলো দেখছিলাম, ঠিক আছে। এবার আমরা কি দেখবো? আহ ক্ষারকের সাথেও বিক্রিয়াগুলো দেখবো, ঠিক আছে। এটাকে আমরা জাস্ট এভাবে লিখবো যে ধাতব অক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়া। আচ্ছা, তোদের বইতে দেখবি জেনারেলি এটা এটা করা আছে যে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, এগুলো আলাদা করে দেওয়া আছে। সালফিউরিক অ্যাসিডের পার্টে শুধু সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পার্টে শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে, নাইট্রিক অ্যাসিডের পার্টে শুধু নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে। আমি জেনারেল করে দেখানোর চেষ্টা করছি যে কিছু কিছু বেশিরভাগ বিক্রিয়া এই তিনজনের ক্ষেত্রে একই রকম করে ঘটে।
তো আমি ওই জন্য অ্যাসিড ধরে ধরে আলাদা করে বলছি না, তাদের বিক্রিয়া ধরে ধরে আলাদা করে বলছি। যেমন এই যে ক্ষারের সাথে বিক্রিয়া, এর নেচারটা একই। ফলে বইতে আগে নাইট্রিক অ্যাসিডের সাথে সব ক্ষারের বিক্রিয়া দেখানো আছে, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অন্য জায়গায় সব ক্ষারের বিক্রিয়া দেখানো আছে। আমি সেটা করছি না, আমি অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া সব একই জায়গায় দেখাচ্ছি, যে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া এই রকম করেই হয়। সেটা নাইট্রিক অ্যাসিডই হোক, সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডই হোক, আর সেটা সালফিউরিক অ্যাসিডই হোক। ঠিক আছে? একই রকম ভাবে অক্সাইডের বিক্রিয়াগুলো আলাদা করে দেখানো আছে। মানে সালফিউরিক অ্যাসিডের চ্যাপ্টারে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের চ্যাপ্টারে নাইট্রিক অ্যাসিড, ওরকম করে আমি দেখাচ্ছি না। আমি ধাতব অক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়া ইন জেনারেল দেখাচ্ছি, যে সব কটা অ্যাসিডের সাথে কিরকম করে বিক্রিয়া করে। কিচ্ছু আলাদা না। অন্য ক্ষারের সাথেও যেমন বিক্রিয়া হয়, এখানেও একই বিক্রিয়া তৈরি হবে, লবণ আর জল তৈরি হবে। ঠিক আছে? একই রকম লবণ ও জল তৈরি হবে। তাহলে একটা উদাহরণ নেওয়া যাক। তার ম্যাগনেসিয়াম অক্সাইড, তার সাথে আমি HNO3 বিক্রিয়া করব। আচ্ছা, একই রকম করে বল তাহলে এক্ষেত্রে লবণটা কি তৈরি হবে? নামটা আগে বল। নামটাকে বল। ম্যাগনেসিয়াম নাইট্রেট। ম্যাগনেসিয়াম নাইট্রেট। ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত? ম্যাগনেসিয়াম 2। আচ্ছা, নাইট্রেটের যোজ্যতা? কেমিস্ট্রি -1। তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রেটের সংকেত কি হবে? MgNO3 হোল 2। কারণ ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, যেটা নাইট্রেটের উপর চলে যাবে। আর নাইট্রেটের যোজ্যতা 1, যেটা 1 লেখার দরকার নেই, তাই এখানে লেখা হবে না। তাহলে MgNO3 হোল 2, আর জল তৈরি হবে। কিচ্ছু আলাদা না বিক্রিয়া। ঠিক আছে? তাহলে এবার রিঅ্যাকশনটা ব্যালেন্স করা যাক আবারও। এবার আমরা সহজ করে ব্যালেন্স করবো। ঠিক আছে? এই দেখ, এখানে নাইট্রেট একটা আছে, এখানে দুটো আছে, তার মানে এখানে 2 দিয়ে গুণ করা ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে? আমরা আগে যেভাবে করছিলাম ওভাবে করতে পারি, কিন্তু ওভাবে সময়টা বেশি লাগবে বলে আমি একটু সহজ করে করছি। এখানে নাইট্রেট একটা আছে, এখানে দুটো আছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। যেই মুহূর্তে আচ্ছা, এবার দেখ মিলছে কিনা বিক্রিয়াটা। ম্যাগনেসিয়াম একটা, ম্যাগনেসিয়াম একটা, NO3 পুরোটাকে আচ্ছা, ধরে দেয়। হুম, বল। তো একটাই এইচ ছিল। জোরে বল। ওই যে এইচ 2 লিখেছে জল, হুম। ওটা কি করে হলো? ওটা আগে একটাই ছিল আর 4টে অক্সিজেন ছিল। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ব্যালেন্সিং পরে হবে, আগে কি তৈরি হচ্ছে সেটা লিখতে হবে, সেই অনুযায়ী ব্যালেন্স করতে হবে। আমার এখানে কটা এইচ আছে কি নেই, বাঁ দিকে কটা এইচ আছে আর ডান দিকে কটা এইচ আছে, এখানে কটা এইচ আছে এখানে কটা ও আছে, সেটা দেখে এটা লিখলে হবে না। কেন হবে না? আমি তো এটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি যত খুশি দিয়ে গুণ করে। আমাকে আগে জানতে হবে এই বিক্রিয়াটায় কি তৈরি হয়। আমি তো এখানে সংখ্যা এখনো লিখিনি, লিখবো। আমি জানি এই বিক্রিয়াটায় লবণটা তৈরি হবে আর জল তৈরি হবে। এবার আমাকে ব্যালেন্স সে অনুযায়ী করতে হবে। বুঝতে পারছিস না? বুঝতে পারছি না। আগে এখানে একটা এইচ আছে, তাহলে এখানে H2O কি করে লিখবো? ওরম করে নয়। তুই বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হুম। তুই যখন ম্যাগনেসিয়াম অক্সাইড আর নাইট্রিক অ্যাসিড নিবি, নিয়ে যখন মেশাবি, তুই কি এর একটা অণু আর এর একটা অণু নিবি? নিবি না তো। যদি 1 মোল করেও নিস, এর অ্যাভোগাড্রো সংখ্যক অণুর সাথে এর অ্যাভোগাড্রো সংখ্যক অণু নিবি। ফলে এমন তো না যে এটার সাথে এটা কম পড়ে যাবে, অনেক অণু আছে। এবার তুই জানিস না যে এর একটা অণু এর কতগুলো অণুর সাথে বিক্রিয়া করবে, কিন্তু তুই এটা জানিস বা পরীক্ষা করে দেখেছিস যে কি কি তৈরি হয়। ফলে রিয়াকশন লেখার নিয়ম হচ্ছে আগে কি কি মিশিয়ে কি কি পাচ্ছি সেটা লেখা, তারপর সে অনুযায়ী ব্যালেন্স করা। আগে ব্যালেন্স না। বুঝতে পেরেছিস না? বুঝতে পারিস না? হ্যাঁ, বুঝতে পারছি। তাই রিয়াকশনের জন্য গুরুত্বপূর্ণ আবারও আগে এটা জানা যে কি কি বিক্রিয়া করে কি কি তৈরি করছে, তারপরে ব্যালেন্সিং। বুঝেছিস? হ্যাঁ। আচ্ছা, তাহলে সহজ করে যদি ব্যালেন্স করি, আমরা আগে যেভাবে করছিলাম সেরকম করে করতে পারি, যে ম্যাগনেসিয়াম একটা এখানে, ম্যাগনেসিয়াম একটা, এরকম করে করতে পারি। ঠিক আছে? সিম্পল হিসাব বোঝ, এখানে নাইট্রেট NO3 একটা আছে, এখানে নাইট্রেট পুরো জিনিসটা দুটো আছে। তাহলে একে 2 দিয়ে গুণ করা ছাড়া কোনো উপায় নেই। বুঝেছিস না? বুঝিস না? হ্যাঁ। নাকি আগের মতো সহজ করেই করবো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার দেখ,
ম্যাগনেসিয়াম একটা, ম্যাগনেসিয়াম একটা। এই NO3 পুরোটা দুটো, এই NO3 পুরোটা দুটো। হাইড্রোজেন এখানে দুটো, এখানে দুটো। অক্সিজেন এখানে একটা, নাইট্রেট বাদে অক্সিজেন বলছি, নাইট্রেট তো গুনেই নিয়েছি। নাইট্রেট বাদে অক্সিজেন একটা, এখানে অক্সিজেন একটা। ব্যালেন্স হয়েছে না হয়নি? হয়েছে। না বুঝতে পারলে বল, আমি সহজ করে করছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা দেখা যাক। তার CuO প্লাস HCl, বল কি তৈরি হবে? CuCl। আচ্ছা, CuCl না, CuCl2 হয়, ঠিক আছে। এটাকে বলে, কপারের একটু ঝামেলার ব্যাপার আছে, বাট আপাতত এইটুকুই জানি, এটাকে বলে কিউপ্রিক ক্লোরাইড, কিউপ্রিক। ঠিক আছে, নামটা যদি এরকম করে লিখি এখানে, কিউপ্রিক ক্লোরাইড, ঠিক আছে। CuCl2, এখানে কপারের যোজ্যতা দুই, ভালো করে অবজার্ভ কর, ঠিক আছে। কারণ ক্লোরাইডের যোজ্যতা এক, যেটা এখানে বসেনি। আর কপারের যোজ্যতা দুই, যেটা এখানে চলে এসছে, ঠিক আছে। আর তার সাথে কি তৈরি হবে, বল? H2O। H2O। আচ্ছা, ব্যালেন্স করার চেষ্টা করি রিঅ্যাকশনটাকে, সহজ ব্যালেন্স। ওখানে HCl এর টু হবে। তাহলে HCl এর যেই মুহূর্তে আমি টু বসাবো, আচ্ছা তাহলে কিভাবে করলাম? কপার বাদিকে একটা, ডান দিকে একটা। Cl বাদিকে একটা ছিল, ডান দিকে দুটো ছিল, তাই আমি এটাকে দুই দিয়ে গুণ করলাম। তাহলে এখন বাদিকেও Cl দুটো, ডান দিকেও Cl দুটো। হাইড্রোজেন মেলাই, এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন। অক্সিজেন মেলা, একটা অক্সিজেন, একটাই অক্সিজেন। তাহলে রিঅ্যাকশন ব্যালেন্স হয়ে গেছে। বুঝেছিস তো হ্যাঁ। নাকি? হুম। লাস্ট একটা করি। উম, ধর ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের সাথে H2SO4, বল কি তৈরি হবে? CaSO4। ক্যালসিয়াম H2। সালফেট, আগে নামটা বলা অভ্যেস কর, ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে। যার সংকেত হবে এরকম, কেন? ক্যালসিয়ামের যোজ্যতা দুই, সালফেটের যোজ্যতা দুই, যোজ্যতা মিলে গেছে, ফলে আলাদা করে কোনো সংখ্যা বসবে না। আর তার সাথে H2। ভালো করে দেখলে বুঝবি রিঅ্যাকশনটা অলরেডি ব্যালেন্স হয়ে রয়েছে, ঠিক আছে। ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, সালফার একটা, সালফার একটা। অক্সিজেন একটা আর চারটে পাঁচটা, চারটে আর একটা পাঁচটা। হাইড্রোজেন দুটো, হাইড্রোজেন দুটো, রিঅ্যাকশন ব্যালেন্স হয়ে রয়েছে। তাহলে ধাতব অক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়ার আর অন্যান্য ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়ার খুব একটা তফাৎ নেই, ঠিক আছে। নীতি একই, এটাও বোঝা গেছে তো? হ্যাঁ। তাহলে এই রিঅ্যাকশন গুলো প্রত্যেকটা মুখস্থ করার দরকার নেই কিন্তু, নীতিটা মাথায় রাখতে হবে, তারপর পরীক্ষায় লিখতে হবে, এবং সেটা কি করে, বাড়িতে একটু অভ্যেস করতে হবে। প্রতিটা রিঅ্যাকশন আলাদা করে মুখস্থ করার দরকার নেই, মুখস্থ রাখবি বা মাথায় রাখবি নীতিটা শুধুমাত্র। আর যোজ্যতা, ওই তথ্যগুলো তো মাথায় রাখতেই হবে, ঠিক আছে, যে কোনটার কি যোজ্যতা না যোজ্যতা। ফলে বাড়িতে কিন্তু প্র্যাকটিস না করলে এটা পরীক্ষা খাতায় দেখে মনে হবে যে হ্যাঁ লিখে দেবো, লিখে দেবো, লিখতে কিন্তু পারবি না। আমি বারবার করে বলছি, কিন্তু লিখতে পারবি না কিন্তু। অন্তত দুবার বাড়িতে প্র্যাকটিস করবি, যে আচ্ছা এটা দিয়ে শুরু করি, কোনো একটা র্যান্ডম রিয়াকশন ধরবি, ঠিক আছে, কোনো র্যান্ডম রিয়াকশন ধর, এটা ধরবি, ধরে ডান দিকটাকে ঢেকে রেখে নিজের হাতে লিখে রিয়াকশনটাকে ব্যালেন্স করার চেষ্টা করবি, ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ক্ষার এবং ক্ষারকের সাথে অ্যাসিডের বিক্রিয়া কিরকম ভাবে হয়। এবার আমরা দেখবো কার্বনেট এবং বাইকার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়া, ঠিক আছে। তোদের দু তিনটে টাইপেরই অ্যাসিডের বিক্রিয়া আছে, আমরা এক রকম করলাম, এবার দ্বিতীয় রকমে যাবো, ঠিক আছে। এটা হচ্ছে কার্বনেট ও বাইকার্বনেট লবণের সাথে
অ্যাসিডের বিক্রিয়া। আচ্ছা, এর জেনারেল নীতিটা কি যদি আমি বলি নীতি? লবণ, জল ও কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে, সব সময় তাই হবে, ঠিক আছে? এটার নাম কি? কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? তাহলে কার্বনেট বা বাইকার্বনেট লবণের সাথে যে কোনো অ্যাসিডের বিক্রিয়ায় লবণ, কোনো একটা লবণ, জল আর কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে, ঠিক আছে? মানে যে কোনো একটা অ্যাসিড বলতে আমরা যে দু তিনটে অ্যাসিড পড়ছি তাদের কথাই বলছি আমি। আচ্ছা, এটা বোঝা কি করে যায়? কার্বন ডাই অক্সাইড বুদবুদ আকারে দ্রবণ থেকে বেরিয়ে আসে, ঠিক আছে? এটা এক নম্বর উপায় বোঝার যে সত্যি কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। দু নম্বর উপায় হচ্ছে CO2 গ্যাস বর্ণহীন, যখন এই গ্যাস টেস্ট টিউব থেকে বেরিয়ে আসে তখন তার কাছে একটি জ্বলন্ত দেশলাই কাঠি ধরলে তার আগুন নিভে যাবে। আসলে CO2 গ্যাস আগুন, বা CO2 গ্যাস, আসলে CO2 গ্যাসের আগুন নেভানোর ধর্ম আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মুদ্রা কথা কি বলছি? মুদ্রা কথা হচ্ছে কোন রকম কার্বনেট বা বাইকার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোনো একটা অন্য লবণ, আচ্ছা লবণ আবার কি করে ফর্ম করবে, একই রকম নীতিতে আমি দেখাচ্ছি। কোনো একটা অন্য লবণ, জল, তার সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে, এবং এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা যদি আমি জলীয় দ্রবণে নিয়ে বিক্রিয়াটা করি, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা ওই জলীয় দ্রবণ থেকে বুদবুদ আকারে বেরিয়ে আসবে, ঠিক আছে? ঠিক যেমন কোল্ড ড্রিঙ্কসের বোতল খুলে যেরকম হয় ওরকমই, মানে বাবল হয়ে বেরিয়ে আসবে, ঠিক আছে? এই গ্যাসটাকে কার্বন ডাই অক্সাইড, এটা বোঝার উপায় কি? কার্বন ডাই অক্সাইড গ্যাসের একটা ধর্ম আছে যে এটা আগুনের সামনে ধরলে বা আগুনকে সামনে ধরলে সে আগুনটা জেনারেলি নিভে যায়, ঠিক আছে? ফলে যেই টেস্ট টিউবের মধ্যে, টেস্ট টিউব বলতে এরকম দেখতে একটা পাত্র মতো হয়, এইটা যে এটার মধ্যে বিক্রিয়া করবো তার মাথায় যদি আমি একটা দেশলাই কাঠি ধরি, ঠিক আছে, এই গ্যাস যখন বেরিয়ে আসবে আগুনটা নিভিয়ে দেবে। বুঝতে পারছিস না বুঝতে পারিস নি? হ্যাঁ। আচ্ছা, এটা এটা এই বিক্রিয়াটা খুব সহজেই বাড়িতে করা সম্ভব। কি করে বাড়িতে করা সম্ভব? খাবার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, যখন আগের দিন লিখিয়েছিলাম অ্যাটমিক স্ট্রাকচারে। তো খাবার সোডা যদি নিস এবং তার মধ্যে একটুখানি লেবুর রস দিই, কারণ লেবুর রসে অ্যাসিড রয়েছে, লেবুর রস দিতে পারিস, বাথরুম পায়খানা পরিষ্কার করা অ্যাসিড দিতে পারিস, ভিনিগার দিতে পারিস, সেটাও একটা অ্যাসিড। দেখবি ওরকম গ্যাজার মতো করে বিক্রিয়া করছে, এবং যেই যে মানে বুদবুদ গুলো উঠছে সেটা বেসিক্যালি কার্বন ডাই অক্সাইডের বুদবুদ, ঠিক আছে? এছাড়াও বাড়িতে কার্বনেট আর কিভাবে পাওয়া যেতে পারে? মার্বেল পাথর, মার্বেল পাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ফলে ওটার সাথেও বিক্রিয়া ওরকম করেই হবে, ঠিক আছে? মার্বেল পাথরের উপরে একটি অ্যাসিড যদি মানে বাড়ির মেঝেতে যদি মার্বেল থাকে তাহলে ফেলিস না, নষ্ট হয়ে যাবে। কোনো মার্বেলের টুকরো যদি ওরকম করে ফেলতে পারিস সেখান থেকেও কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, তার মধ্যে অ্যাসিড যোগ করলে, ঠিক আছে? একটা আমরা একটু দেখিনি বিক্রিয়াটা কেমন দেখতে, কারণ বিক্রিয়াটা দেখতে বেশ আহ সুন্দরই হয় বলে মনে হয়। আম,
দেখে দেখা যাক। না, এটা না। আহ, এইখানে করছি দেখ। Check it out. So we've got vinegar and we've got baking soda. সো এই যেটা তোকে বলছিলাম, নিচে ভিনিগার নিয়েছে, ঠিক আছে? ভিনিগারটা এক ধরনের অ্যাসিড। কি অ্যাসিড আপাতত বলছি না। আর এই বেলুনটার মধ্যে বেকিং সোডা নিয়েছে। বেকিং সোডা যেটা বললাম, খাবার সোডা, সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? অ্যাসিড আর বাইকার্বনেটের রিয়াকশন হবে, দেখ কি হয়, দেখবি গ্যাস তৈরি হবে এবং সেটা বেলুনটা মোস্ট লাইকলি ফুলে যাবে। What? Check it out. So we've got vinegar and we've got baking soda. আরেকবার দেখ। দেখ, প্রথমত মারাত্মক বুদবুদ তৈরি হচ্ছে, বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে অনেকটা, সেটা বেরিয়ে আসতে চাইছে। এবং বেরিয়ে আসতে চাইছে বলেই বেলুনটা ফুলে যাচ্ছে। What? বুঝতে পারলি না? বুঝতে পারলি না? হ্যাঁ, বুঝতে পারছি। মানে এটা Check it out. So we've got vinegar. এটা ভালো করে দেখালে বোঝা যেত। এখানে বোঝা ভালো করে যাচ্ছে। Hello, this is Tate Larson with pretty cool, man. First, you gotta fill this up halfway with water, and then a little bit of baking soda, and it should react. If it doesn't, I'll just have to refill. এই দেখ, মানে প্রথমে অ্যাসিড As you can নিয়েছিল। see, it is bubbling up and প্রথমে forming, প্রথমে এটার মধ্যে অ্যাসিড নিয়েছিল, ঠিক আছে? তারপর বেকিং সোডাটা অ্যাড করছে। and then you put in a little bit of citric acid. এটা একটা গুঁড়ো সাইট্রিক অ্যাসিড, বেসিক্যালি লেবুতে যে Not অ্যাসিডটা too থাকে ওই much. অ্যাসিডটাই, ঠিক আছে? এই And then a অ্যাসিডটা little bit মেলালো, of baking এবার soda, বেকিং সোডাটা and দিচ্ছে। it should react. If it doesn't, I'll just have to refill. As you can see, it is bubbling up and forming a lot of fizz. The actually the products of this is carbon dioxide The products are carbon dioxide Or s- and water or CO2. and H2O and stuff like that. যাই হোক, এটা হচ্ছে মূল রিয়াকশন। আচ্ছা, এবার রিয়াকশন গুলো দেখা যাক যে কিরকম দেখতে হয় রিয়াকশন গুলো। তাহলে ধর, ধর আমি ক্যালসিয়াম কার্বনেটের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেখতে চাইছি। আহ আচ্ছা, সালফিউরিক অ্যাসিড পরে করছি। হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দেখতে চাইছি। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি হবে বল একটুখানি। ক্যালসিয়াম কার্বনেট CaCO3। তাহলে ক্যালসিয়াম কার্বনেট হবে CaCO3। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কি হবে? HCl। HCl। আচ্ছা, তাহলে বিক্রিয়াটা কেমন, কিভাবে লিখবো? CaCO3 প্লাস HCl। এতকে বলে দিয়েছি কি তৈরি হবে, প্রথমে লবণ তৈরি করতে হবে। তাহলে এখানে বল কি লবণ তৈরি হবে, আবার একই নিয়মে বলতে হবে কি লবণ তৈরি হবে। আগে নাম বল। ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ তৈরি হবে। ক্যালসিয়াম ক্লোরাইডের চিহ্ন কি হবে বল? ক্যালসিয়াম। CaCl2। হ্যাঁ, তাহলে যেহেতু ক্যালসিয়ামের যোজ্যতা 2, ক্লোরাইডের যোজ্যতা 1, তাই CaCl2। আর কি বলেছি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আর কি বলেছি তৈরি হবে? জল তৈরি হবে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক বিক্রিয়া, ঠিক আছে? একটা লবণ তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, জল তৈরি হবে। আচ্ছা, এবার রিয়াকশনটাকে ব্যালেন্স করা যাক। চেষ্টা কর ব্যালেন্স করার। 2HCl হবে। তাহলে 2HCl করতে হবে। কেন করতে হবে? না, ক্লোরাইড এখানে বা ক্লোরিন এখানে দুটো আছে, এখানে একটা আছে। তাহলে 2HCl করা ছাড়া কোনো উপায় নেই, কারণ ক্লোরিন আর কোথা থেকে আসবে না, এখান থেকে ছাড়া। আচ্ছা, এবার যে ক্লোমোতে এবার ক্লোরিন দুটো করে দিলাম, এবার মেলানো যাক। ক্যালসিয়াম এখানে একটা, এখানে একটা। ক্লোরিন এখানে দুটো, এখানেও দুটো। কার্বনটা দেখা যাক, এখানে কার্বন একটা, এখানেও একটা। অক্সিজেন দেখা যাক, এখানে তিনটে, এপাশে দুটো, আর এখানে একটা। হাইড্রোজেন দেখা যাক, এখানে দুটো হাইড্রোজেন,
কেন দুটো হাইড্রোজেন? তার রিয়াকশন ব্যালেন্স হয়ে গেছে। পরিষ্কার? হুম। আচ্ছা, আরেকটা বিক্রিয়া দেখা যাক। সোডিয়াম বাইকার্বনেট, বা একে কিন্তু বলে খাবার সোডা। পরীক্ষায় যদি বলে খাবার সোডার সাথে বিক্রিয়া লেখো, তাহলে কিন্তু খেয়াল রাখতে হবে, বা বেকিং সোডা, খাবার সোডা একই জিনিস, ঠিক আছে, মানে কম্পাউন্ডটা একই। তাহলে বা খাবার সোডা, ঠিক আছে। অনেক সময় বেকিং সোডাও বলে একে। বেকিং সোডা এর সাথে তারা বললো নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। আচ্ছা, তাহলে সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কি হবে বল? NaHCO3। এন এ, আরেকবার বল। HCO3। HCO3, সোডিয়াম বাইকার্বনেট। বাইকার্বনেট যোজ্যতা, বাইকার্বনেট চিহ্ন HCO3, যোজ্যতা 1, সোডিয়ামের চিহ্ন Na, যোজ্যতা 1। আর নাইট্রিক অ্যাসিডের সংকেত কি হবে? HNO3। HNO3। সুন্দর। লেখা যাক বিক্রিয়াটা। NaHCO3 প্লাস HNO3, বল লবণটা কি তৈরি হবে? সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেট। তাহলে সোডিয়াম এর যোজ্যতা 1, নাইট্রেটেরও যোজ্যতা 1, তাহলে সোডিয়াম নাইট্রেট। তার সাথে কি তৈরি হবে? একটু আগে কার্বন বললাম ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড, তার সাথে জল। রিঅ্যাকশনে ব্যালেন্স করার চেষ্টা করি। দেখ, রিঅ্যাকশন অলরেডি ব্যালেন্স হয়ে রয়েছে। সোডিয়াম এখানে একটা, সোডিয়াম একটা, নাইট্রোজেন একটা, নাইট্রোজেন একটা, কার্বন এখানে একটা, এই পাশেও একটা, হাইড্রোজেন একটা, একটা দুটো, দুটো, অক্সিজেন তিনটে, তিনটে ছটা, তিনটে, দুটো পাঁচটা, একটা ছটা। রিঅ্যাকশন ব্যালেন্স, হুম। ঠিক আছে। আচ্ছা, লাস্ট একটা করি। আম, সোডিয়াম বাইকার্বনেট, আবার খাবার সোডা, যা খুশি বল এটাকে। খাবার সোডাটা লেখা উচিত না, খাওয়ার সোডা লেখা উচিত। এর সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া। আচ্ছা, তাহলে এবার এই এই বিক্রিয়াটা কিরকম দেখতে হবে বল? সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কি আবার? এইচ NaHCO3। সিও থ্রি, ঠিক আছে। তার সাথে সালফিক অ্যাসিডের সংকেত কি বল? H2SO4। H2SO4। বল লবণটা কি তৈরি হবে? আগে নাম বল। সোডিয়াম সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট। তাহলে তার সংকেত কি হবে? NaSO4। Na, কি করে হয়? সালফেটের যোজ্যতা 2, সোডিয়ামের যোজ্যতা 1, তাহলে Na2SO4। সালফেটের যোজ্যতা 2, যেটা সোডিয়ামের ঘাড়ে আসবে। তার সাথে কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তার সাথে কি তৈরি হবে? জল তৈরি হবে। এবার রিঅ্যাকশনটা বাড়িতে বসে ব্যালেন্স করি ভালো করে। আমি আর প্রত্যেকটা করে করে দেখাচ্ছি না। ব্যালেন্স করলে দেখবি এইটাকে 2 লিখতে হবে, এইটাকে 2 করতে হবে, এখানে 2, দেখবি রিঅ্যাকশন ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে। আমি আর সময় নিয়ে বলছি না, একই একই প্রক্রিয়া, ঠিক আছে। সোডিয়াম দুটো দেখ, জাস্ট মিলিয়ে দেখাচ্ছি যে হয়েছে কিনা। সোডিয়াম দুটো, সোডিয়াম দুটো, কার্বন এইটার জন্য দুটো, এখানে কার্বন দুটো, সালফার এখানে একটা, এখানেও একটা। এর হাইড্রোজেন মেলা, দুটো হাইড্রোজেন এখান থেকে, দুটো হাইড্রোজেন এখান থেকে, চারটে, চারটে হাইড্রোজেন। অক্সিজেন মেলা, তিন দুগুণে ছটা, আর চারটে 10টা, চারটে, দুই দুগুণে চার, চারটে চারটে, দুই, চার চার দুই, মানে 10টা। পরিষ্কার? হ্যাঁ। আচ্ছা, এখানে আর একটা অল্টারনেট বিক্রিয়া হতে পারে, যে একই কারণে সালফিউরিক অ্যাসিডের সাথে বাই সালফেট লবণ তৈরি হলো, ঠিক আছে। একই রকম ভাবে
এখানেও বাই সালফেট লবণ তৈরি হতে পারে একই কারণে, যে সালফিউরিক অ্যাসিড একটা এইচ প্লাসও ছাড়তে পারে। ঠিক আছে, তাহলে সেটা করতে হলে কিভাবে কিভাবে করতে হবে? জাস্ট একই রিয়াকশন, সোডিয়াম সালফেট না করে আমি সোডিয়াম বাই সালফেট করবো। ঠিক আছে, একটা জিনিস একটু কনফার্ম করতে চাইছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে সোডিয়াম বাইকার্বনেট যদি আমি নিই, আবার একই রকম রিয়াকশন করব। সোডিয়াম বাইসালফেট নিলে তখন কিন্তু বাইসালফেটের যোজ্যতা কিন্তু এক, তাহলে জাস্ট NaHSO4 প্লাস জিনিসটা একই তৈরি হবে, CO2 আর জল। এই রিয়াকশনটা দেখ অলরেডি ব্যালেন্স হয়ে বসে আছে। সোডিয়াম একটা একটা, সি একটা, সি একটা, এস একটা, এস একটা, পড়ে থাকলো হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, অক্সিজেন তিনটে চারটে সাতটা, এখানে চারটে দুটো ছটা একটা সাতটা। তাহলে সালফিক অ্যাসিড সবসময় টেন্ডেন্সি থাকবে, যেমন সেটা সালফেট লবণ তৈরি করতে পারে তেমনি সেটা বাই সালফেট লবণও তৈরি করতে পারে। এটা নিয়ে কোনো কনফিউশন নেই, আগের বারই বোঝালাম, নাকি হ্যাঁ। কনফিউশন আছে? না। বেশ, এবার আমরা ছোট ছোট্ট করে থামবো, একটুখানি ছোট্ট একটা ব্রেক নেবো। আচ্ছা আছিস? হ্যাঁ। বেশ, তাহলে পরবর্তী পার্ট শুরু করা যাক। এই পার্টটা একটুখানি মানে মন দিয়ে শুনতে হবে, কারণ কিছু কিছু কমপ্লিকেসি আছে এখানে, বেশ কিছু রিয়াকশন আছে যেটা ওই আর কি, এই এই পর্যায়ে দাঁড়িয়ে হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই লোকে মুখস্থ করে নিতে বলবে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব ব্যাপারটাকে বুঝিয়ে বলা, যাতে বোঝা যায়। আমি জানি না বোঝাতে গেলে আরো বেশি কমপ্লিকেট হয়ে যাবে কিনা, বাট আমি চেষ্টা করছি। একটা দুটো রিয়াকশন এই মুহূর্তে এখানে বোঝানো সম্ভব না, ওইটা আমি বলবো মুখস্থই করতে হবে, কিন্তু বাদ বাকি রিয়াকশন গুলো কেন এরকম হচ্ছে সেটা একটুখানি বোঝানোর চেষ্টা করছি। তাহলে মূল পার্ট সেটা সেটা হচ্ছে যে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া, ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, এবার এই ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়াটা কিভাবে হয়, মূল কথা হচ্ছে এটা। এবার আমরা কি জানি যে ধর 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 এটা একটা ধাতু, ধর এম। ঠিক আছে, ধাতুর একটা পরমাণু বা অণু যাই ভাব। ঠিক আছে, আর অ্যাসিড থেকে আসবে কি, ধর H+, যেটা অ্যাসিড থেকে এসছে। তাহলে এর আপাতত কোনো চার্জ নেই, এর একটা পজিটিভ চার্জ আছে, মানে এ ক্যাটায়ন, এ নিস্তড়িত। ঠিক আছে, এইবার যেহেতু আমি জানি ধাতুর একটা ক্যাটায়ন তৈরি করার প্রবণতা আছে, তাই কি হতে পারে, এর নিস্তড়িত মানে কি, এর ইলেকট্রনের কমতি আছে, ইলেকট্রন একটা কম আছে, তাই জন্য তো একটা পজিটিভ চার্জ। ধাতু কি করতে পারে, নিজের একটা ইলেকট্রন একে দিয়ে এ পজিটিভ চার্জে চলে যেতে পারে, একে নিস্তড়িত করে দিতে পারে। বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এইটা কি করতে পারে, এইটা এই দিকে চলে গিয়ে এ একটা প্লাস চার্জ নিয়ে যেতে পারে আর একে নিস্তড়িত করে দিতে পারে। এইটা এখন কি একটা হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে, এইবার এইরকম যদি দুটো হাইড্রোজেনের সাথে এরকম করে, দুটো H+-এর সাথে এরকম করে, তখন কি হতে পারে, যদি এরকম দুটো H+-এর সাথে এরকম করে। ঠিক আছে, তাহলে দুটো M+, আর তখন এই একটা H+, একটা এইচে গেল ধর, আরেকটা H+ও আরেকটা এইচে গেল, মিলিয়ে হাইড্রোজেন অণু তৈরি হতে পারে, H2 গ্যাস তৈরি হতে পারে। তাহলে আবার বুঝিয়ে বলছি, প্রথমে ধাতুটা নিস্তড়িত ছিল, অ্যাসিড থেকে যে H+টা এসেছিল তার একটা চার্জ ছিল, জাস্ট কি হচ্ছে, এর একটা ইলেকট্রন কম আছে, ধাতু ওকে একটা ইলেকট্রন দিয়ে নিল, নিজে পজিটিভ চার্জে চলে গেল, এবং সেখান থেকে যে এইচটা তৈরি হলো, এটা আবারও বলছি বোঝানোর জন্য বলছি, এরকম করেই যে ব্যাপারটা হয় তা বলছি না, বোঝানোর জন্য বলছি।
এখান থেকে যে এইচটা তৈরি হলো সেই রকম দুটো এইচ যুক্ত হয়ে H2 তৈরি হতে পারে। ঠিক আছে? তাহলে মোদ্দা রিয়াকশনটা কি? মোদ্দা রিয়াকশনটা হচ্ছে চার্জটা এর মাথা থেকে এর মাথায় চলে যাচ্ছে, আর ও একটা হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। পরিষ্কার না? পরিষ্কার না? হ্যাঁ। আচ্ছা, এর প্রশ্ন হচ্ছে যে এইটা কি সবসময় হবেই? না, এটা সবসময় হবে না। ঠিক আছে, এইটা কখন হবে? তাহলে যদি আমি বলি যে এখানে ধাতু ক্যাটায়ন তৈরি করছে, বা ধাতু নিজের, বা এরকম করে একটু ভেঙে বলি, নিস্তড়িত ধাতু ক্যাটায়ন তৈরি করছে এবং H+ আয়ন থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে কোন ধাতু এটা করতে পারে, বা কোন কোন ধাতু এটা করতে পারে। এবার মনে করো আমরা আগের দিনই পড়েছি ধাতুর সক্রিয়তা শ্রেণী। কি ছিল সক্রিয়তা শ্রেণীটা, যদি আবার ছোট করে লিখে একবার? পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক। আমি আপাতত এগুলো লিখছি না। তারপরে এখানে ছিল হাইড্রোজেন। আচ্ছা, হাইড্রোজেনটা অন্য কালিতে লিখি। তারপরে ছিল কপার, এবং আরো কিছু কিছু জিনিস ছিল। কি বলা হয়েছিল? এই দিক থেকে এই দিকে ধাতুর সক্রিয়তা কমছে, বা ক্যাটায়ন হিসেবে থাকার প্রবণতা কমছে। আচ্ছা, এই যে এইদিকে মানে নাম কি? আচ্ছা আচ্ছা, Hg মানে হচ্ছে ওটা মার্কারি সাইন। ঠিক আছে, মার্কারি মানে পারদ। পারদের সাইন হচ্ছে Hg। কেন না, অনেকগুলো ক্ষেত্রে যেমন ল্যাটিন নাম ব্যবহার করা, যেমন সোডিয়ামের ক্ষেত্রে কি যেন, পটাশিয়াম। পটাশিয়ামের ক্ষেত্রে ক্যালিয়াম, সেক্ষেত্রে কেটা আসে। সোডিয়ামের ক্ষেত্রে নাট্রিয়াম, সেক্ষেত্রে এনএটা আসে। তেমনি Hg হচ্ছে পারদ। পারদের ল্যাটিন নাম হচ্ছে হাইড্রাজিরাম, ওখান থেকে Hg আসে। আর Ag হচ্ছে সিলভার। সিলভারের ওরকম ল্যাটিন নাম হচ্ছে অ্যাজিট্রাম বা এরকম কিছু একটা হবে, ওখান থেকে সিলভার মানে রূপো বেসিক্যালি। ঠিক আছে, আর জিইউটা কি? এইটা হচ্ছে সোনা। সোনার ল্যাটিন নাম হচ্ছে অরাম, সেখান থেকে এইউ আসে। আচ্ছা, ক্যাটায়ন হিসেবে থাকার প্রবণতা কমছে। ঠিক আছে, তাহলে বোঝার চেষ্টা কর, আমি যত এদিক থেকে এদিকে যাব তত ক্যাটায়ন হিসেবে থাকার প্রবণতা কমবে। তার মানে আমার এখানে রিয়াকশনটা, এই ধরনের রিয়াকশনটা কি হতে হচ্ছিল? ধাতু নিজের ক্যাটায়নে যাবে এবং H+ নিজের ক্যাটায়ন থেকে নিস্তড়িত যাবে, নিস্তড়িত গ্যাস যাবে। ঠিক আছে, তাহলে আমি দেখছি এই সক্রিয়তা শ্রেণী অনুযায়ী এদিক থেকে এদিকে ধাতুর সক্রিয়তা কমছে, বা ধাতুর ক্যাটায়নে থাকার প্রবণতা কমছে। তাহলে এখান থেকে কি পরিষ্কার হচ্ছে? এখান থেকে পরিষ্কার হচ্ছে এইটুকুই, এখানে এইচ এর, এই যে এইচ এর পজিশনটা এখানে আছে, ঠিক আছে, এইচটা এখানে রেখেছি কেন? এইচ ধাতু না, কিন্তু এটা বোঝানোর জন্য যে হাইড্রোজেনের সাপেক্ষে কাদের ক্যাটায়নে থাকার প্রবণতা বেশি, কাদের ক্যাটায়নে থাকার প্রবণতা কম। ঠিক আছে, তাহলে এ পাশে যারা আছে তাদের হাইড্রোজেনের থেকে ক্যাটায়নে থাকার প্রবণতা বেশি। কেন? এদিক থেকে এদিকে তো কমছে। ঠিক আছে, হাইড্রোজেনের ডান দিকে যারা আছে তাদের ক্যাটায়ন হিসেবে থাকার প্রবণতা হাইড্রোজেনের থেকেও কম। বোঝার চেষ্টা কর, কপারের ক্যাটায়নে থাকার প্রবণতা হাইড্রোজেনের থেকেও কম।
তাহলে কি কপার কখনো হাইড্রোজেনের ক্যাটায়ন থেকে নিজে ক্যাটায়নে চলে যেতে পারবে? পারবে না। কেন? কপার ধাতু সক্রিয়তা শ্রেণীতে হাইড্রোজেনের পরে আছে। পরে আছে মানে কি? কপারের ক্যাটায়নে থাকার প্রবণতা হাইড্রোজেনের থেকে কম। তাহলে কি কপার কখনো কপার প্লাস এইচ প্লাস সেখান থেকে কপার ক্যাটায়নে চলে যাবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করে দেবে, এটা করতে পারবে না? পারবে না। কেন? না, কপারের ক্যাটায়নে থাকার প্রবণতা হাইড্রোজেনের থেকে কম। কেন? না, কপার ধাতু সক্রিয় শ্রেণীতে হাইড্রোজেনের পরে আছে। এই লজিকটাকে বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে। তাহলে এরকম করে লিখি যে হাইড্রোজেনের পরে যে ধাতুগুলি আছে তাদের ক্যাটায়ন হিসেবে থাকার প্রবণতা এইচ এর থেকেও কম। সুতরাং তারা কখনো এইচ প্লাস আয়নকে H2 গ্যাস তৈরি করতে পারবে না। ঠিক আছে? এটা ভালো করে বুঝে রাখ, তারা কখনোই এইচ প্লাস আয়ন থেকে H2 গ্যাস তৈরি করতে পারবে না। তার মানে যদি আমি উদাহরণ দিয়ে বোঝাই, এক্সাম্পল, তার কপার, তার পাশে এইচ প্লাস আছে, এখান থেকে কখনোই, অবশ্যই আমার 2H প্লাস লাগবে, নাহলে হবে না। তোর কপার 2 প্লাস আর H2 এই বিক্রিয়া হবে না। কারণ কপার ধাতুর সক্রিয়তা শ্রেণীতে এইচ এর পরে আছে। সুতরাং কপার এর ক্যাটায়ন এ থাকার প্রবণতা এইচ এর থেকে কম। তাহলে এই দিকে আছে কপারের ক্যাটায়ন, এদিকে আছে এইচ এর ক্যাটায়ন, কোন কোন দিকে থাকবে বিক্রিয়াটা? এখানেই থাকবে, এদিকে কখনোই যাবে না। তাহলে কপার তোমার কখনোই এইচ কথাটা না প্লাস কেটে থেকে, কেটে আসছে। কতটুকু শুনতে পারলি বল? ওই লেখাটা অব্দি, তারপরে কেটে কেটে আসছে। এখনো কেটে কেটে আসছে? না, এখন ঠিক আছে। তার মানে কপার এই বিক্রিয়াটার বাঁ দিকে আছে হাইড্রোজেনের ক্যাটায়ন, আর ডান দিকে আছে কপারের ক্যাটায়ন। কিন্তু আমি জানি কি কপারের ক্যাটায়নে থাকার প্রবণতা হাইড্রোজেনের থেকে কম। তাহলে এই বিক্রিয়াটা এইখানেই থাকবে, কখনোই এদিকে যাবে না। এখান থেকে কখনোই কপারের ক্যাটায়ন আর হাইড্রোজেন গ্যাসটা তৈরি করতে পারবে না। আমি কি বলতে চাইছি, ধাতুর সক্রিয়তা শ্রেণীতে যারা হাইড্রোজেনের পরে আছে তারা কখনোই এইচ প্লাস থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারবে না। এটা পরিষ্কার না? পরিষ্কার না? হ্যাঁ, পরিষ্কার। আচ্ছা, এবার আসি আমি আম, যারা হাইড্রোজেনের আগে আছে তাদের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে এরকম করে এখানে একটা হেডিং করি, যারা হাইড্রোজেনের পরে আছে, যেমন সিইউ, আমি ওখানে লিখিনি, যেমন সিইউ। ঠিক আছে, এটুকুই থাকুক, আমাদের আমাদের শুধু সিইউটাই দরকার। আচ্ছা, এবার আমরা আলোচনা করি যারা হাইড্রোজেনের আগে আছে। তাহলে বোঝার চেষ্টা কর। কারা হাইড্রোজেনের আগে আছে? এরা হাইড্রোজেনের আগে আছে। তার মানে, একদম না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এই তো 12টা বাজলো রে। আরে স্যার এখন ছাড়লো। আচ্ছা, বেশ। আহ, মানে তুই শোন, কিন্তু এই জায়গাটা তুই আপাতত
মনে হয় না বুঝতে পারবি, কারণ তাহলে তোকে আবার অনেকটা আগে থেকে বলতে হবে আমাকে। আচ্ছা, একটু আগে থেকে বলছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া। ঠিক আছে, আমি ছোট করেই বলছি, হয়তো পুরোটা এখন বুঝতে পারবি না, বাট পরে ভিডিওটা দেখলে আশা করছি বুঝতে পারবি। না বুঝতে পারলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবি, পরের দিন হোক, মাঝখানে ফোন করে হোক, যে করেই হোক। তাহলে ধর একটা ধাতু আমি নিয়েছি, তার সাথে অ্যাসিডের বিক্রিয়া করছি। এখন অ্যাসিড থেকে কি আসে? অ্যাসিড থেকে এইচ প্লাস ক্যাটায়নটা আসে। হুম। তাহলে ধাতু আর ক্যাটায়নের বিক্রিয়া করলে কি হয়? এই ক্যাটায়ন কেন না, এখানে ইলেকট্রনের অভাব রয়েছে আর ধাতুটা নিস্তড়িত রয়েছে। ধাতু কি করতে পারে, নিজের একটা ইলেকট্রন ওকে দিয়ে দিতে পারে। যেই মুহূর্তে নিজের ইলেকট্রন দিয়ে দেবে, ওর আর ইলেকট্রনের ঘাটতি থাকবে না। কিন্তু এখন এর ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে, কারণ এ তো নিজের ইলেকট্রন ওকে দিয়ে দিয়েছে। হ্যাঁ। তার মানে এর পজিটিভ চার্জটা এর মাথায় চলে আসবে আর এ নিস্তড়িত হয়ে যাবে। ও। বেসিক্যালি এর যতগুলো প্রোটন ছিল ততগুলোই ইলেকট্রন ছিল, এর যতগুলো প্রোটন ছিল তার থেকে একটা কম ইলেকট্রন ছিল, সেই জন্য এখানে একটা পজিটিভ চার্জ আছে। যেই মুহূর্তে এ একটা ইলেকট্রন ওকে দিয়ে দিল, এর তো ইলেকট্রনের প্রোটন সমান হয়ে গেল, কিন্তু এর তো আবার ইলেকট্রন কমে গেল। তাহলে এর মাথায় একটা পজিটিভ চার্জ আসবে। এরকম যখন দুটো এইচ প্লাস একটা করে ইলেকট্রন নিয়ে নিয়ে এইচ আর এইচ এ চলে যাবে, তখন তারা যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করে ফেলবে। তার মানে মোদ্দা কথা হচ্ছে, ধাতু আর অ্যাসিড থেকে আসা এইচ প্লাস এর রিয়াকশনটা কিরকম হবে? না, ধাতু নিজে ক্যাটায়নে চলে যাবে আর এইচ প্লাসটাকে H2 গ্যাসে পরিণত করে দেবে। কি করে করলো? না, এই ইলেকট্রন একে দিল, আগে নিস্তড়িত করলো, তারপর দুটো এইচ যুক্ত হয়ে H2 গ্যাস তৈরি করে দিল। পরিষ্কার? হ্যাঁ। তাহলে প্রশ্ন যে সব ধাতু কি এটা করবে, সেটার উত্তর দিতে গিয়ে আমরা আগের দিনের জায়গায় গেলাম, যে ধাতুর সক্রিয়তা শ্রেণী বলে একটা জিনিস আমরা একদিন পড়েছিলাম। সেই সক্রিয় শ্রেণীটা এরকম দেখতে ছিল। এর মাঝখানে একটা এইচ কে রাখা হয়েছিল, যদিও এটা পুরোপুরি ধাতু না, কিন্তু রাখা হয়েছিল। কেন রাখা হয়েছিল বলছি। এই সক্রিয় শ্রেণীতে কি হয়, বাঁ দিক থেকে ডান দিকে গেলে ধাতুর সক্রিয়তা কমে। মানে ধাতুর ক্যাটায়নে থাকার প্রবণতা কমে। তার মানে কে নিজের ক্যাটায়নে, পটাশিয়ামের নিজের ক্যাটায়নে থাকার প্রবণতা বেশি, তার থেকে কম ক্যালসিয়ামের, তার থেকে কম সোডিয়ামের, তার থেকে কম ম্যাগনেসিয়ামের, এরকম করে কমছে বাঁ দিক থেকে ডান দিকে। তার মানে হাইড্রোজেনের এই শ্রেণীতে, হাইড্রোজেনের যারা পরে আছে যে ধাতুগুলো, আমরা শুধুমাত্র কপার দেখেছি, আরো তিন চারটে আছে, তাদের ক্যাটায়নে থাকার প্রবণতা হাইড্রোজেনের থেকেও কম। পরিষ্কার? হুম। তাহলে তারা কি কখনো এইচ প্লাস ক্যাটায়ন সাথে বিক্রিয়া করে নিজে ক্যাটায়নে চলে গিয়ে একে মুক্ত করে দেবে? যেটা এখানে হচ্ছিল, যে ধর কপার আর এইচ প্লাস, সেটা কি কখনো কপারের ক্যাটায়ন আর H2 তৈরি হবে? হবে না। কেন হবে না? কারণ কপারের তো ক্যাটায়নে থাকার প্রবণতা এর থেকেও কম। তাহলে কে ক্যাটায়নে থাকবে? এইটা ক্যাটায়নে থাকবে। এই কখনোই ধাতু ক্যাটায়নে চলে যাবে না। মানে আমি কি বলতে চাইছি, কপার কখনোই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, মানে এইচ প্লাস এর সাথে বিক্রিয়া করে নিজে ক্যাটায়নে চলে গিয়ে হাইড্রোজেন গ্যাসকে মুক্ত করবে না। কেন করবে না? না, কপারের ক্যাটায়নে থাকার প্রবণতা হাইড্রোজেন ক্যাটায়নে থাকার প্রবণতা থেকে কম। তাহলে কার ক্যাটায়নে থাকার প্রবণতা বেশি এদের দুজনের মধ্যে? যে বাদিকে আছে তার বাদিক থেকে ডান দিকে প্রবণতা কমছে ক্যাটায়নে থাকার। তাহলে এ ক্যাটায়নে থাকবে, এ থাকতে চাইবে না। তাহলে কি হবে বিক্রিয়াটা? এ কি বিক্রিয়া করে কখনো কপার ক্যাটায়নে যাবে? যাবে না। তার মানে ধাতুর সক্রিয়তা শ্রেণীতে যারা হাইড্রোজেনের ডান দিকে আছে, তাদের ক্যাটায়নে যাওয়ার প্রবণতা হাইড্রোজেনের থেকে কম। তাই তারা কখনোই এইচ প্লাস এর সাথে বিক্রিয়া করে H2 গ্যাস মুক্ত করতে পারবে না। বুঝেছিস না বুঝিসনি? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে মূল কথা, এই ধাতু সক্রিয় শ্রেণীতে যারা হাইড্রোজেনে পড়ে আছে, তারা কখনোই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বা এইচ প্লাসের সাথে বিক্রিয়া করে H2 গ্যাস তৈরি করতে পারবে না, অসম্ভব। ঠিক আছে, এবার বাদিকে আসে। তাহলে যারা হাইড্রোজেনের আগে আছে তাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে তো ক্যাটায়নে যাওয়ার প্রবণতা হাইড্রোজেনের থেকে বেশি, কারণ এদিক থেকে এদিকে প্রবণতাটা কমছে। তাহলে হাইড্রোজেনের থেকে এদের ক্যাটায়নে যাওয়ার প্রবণতা বেশি। তার মানে এরা এইরকম বিক্রিয়া করে এইচ প্লাসের থেকে নিজে ক্যাটায়নে চলে গিয়ে H2 গ্যাসকে মুক্ত করতে পারে। তো এটা নিয়ে বুঝতে পেরেছিস? পুরোটা বুঝতে পেরেছিস? হ্যাঁ। হ্যাঁ। তাহলে যারা এইচ প্লাসের আগে আছে সক্রিয় শ্রেণীতে, তারা কি হবে? তাদের ক্যাটায়নে যাওয়ার প্রবণতা এইচ প্লাসে, আচ্ছা ক্যাটায়নে থাকার প্রবণতা বলা উচিত, এইচ প্লাসের তুলনায় বেশি। সুতরাং
তারা H+ এর সাথে বিক্রিয়া করে নিজেরা ক্যাটায়নে গিয়ে H2 গ্যাস মুক্ত করতে পারে। এরকম একটা উদাহরণ যদি দেখাই আমি, ধর ধর ম্যাগনেসিয়াম Mg, সে এইচ এর আগে আছে, ঠিক আছে, সক্রিয় শ্রেণী, তার মানে এর ক্যাটায়নে থাকার প্রবণতা বেশি। তাহলে যদি আমি একটা বিক্রিয়া এরকম করে শুরু করি, Mg আর H+, ঠিক আছে, Mg আর H+, তাহলে ক্যাটায়নে কি আছে? H+। ক্যাটায়নে থাকার প্রবণতা কার বেশি? যে সক্রিয় শ্রেণীতে আগে আছে। আগে কে আছে? ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম ক্যাটায়নে চলে যাবে আর H+ কে মুক্ত করবে কি হিসাবে? H2 গ্যাস হিসাবে। তাহলে ম্যাগনেসিয়ামের ক্যাটায়ন কিরকম দেখতে হয়? Mg2+। আর একে এরকম করে মুক্ত করবে। এখানে ব্যালেন্স করার চেষ্টা কর। দেখ এখানে 2 দে, সব মিলে যাবে, চার্জও মিলে যাবে, হাইড্রোজেনও মিলে যাবে। ম্যাগনেসিয়াম একটা আছে, ম্যাগনেসিয়াম একটা আছে, দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন আছে। বাঁদিকের মোট চার্জ কত? এখানে এর কোনো চার্জ নেই, এর চার্জ পজিটিভ, দুটো আছে, তার মানে 2 পজিটিভ। ডান দিকের মোট চার্জ কত? দুটো পজিটিভ। তাহলে ম্যাগনেসিয়াম এটা করতে পারে, কপার এটা কখনোই করতে পারে না, কারণ কপারের ক্যাটায়নে থাকার প্রবণতা কম। তাহলে এটা এদিকে হবে না, এই বিক্রিয়া হবে না, এটা এদিকেই থাকবে। এটা পরিষ্কার না? এটা পরিষ্কার না, আগে বল। পরিষ্কার। দেখবে নি? হুম। ব্যাপারটা যদি এখানে মিলিয়ে যেত তাহলে কোনো সমস্যা থাকতো না, কিন্তু ব্যাপারটা এখানে মিটছে না, ঠিক আছে। সুতরাং এরা H2 গ্যাসকে মুক্ত করতে পারে, কিন্তু, কিন্তুটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা তোরা কি, তোদের এইটে কোথাও জারণ বিজারণ থাকে কি? হ্যাঁ, ছিল। আচ্ছা, আমি ধরছি মনে নেই কারোর কিছু। আচ্ছা আমি বুঝিয়ে বলছি। আচ্ছা, জারণ কি জিনিস? আপাতত খুব সহজে বোঝানোর জন্য, যদি কারোর সাথে অক্সিজেন যুক্ত হয় তাহলে আমরা বলি তার জারণ হয়েছে। যদি কারোর সাথে হাইড্রোজেন যুক্ত হয় তাহলে আমরা বলি তার বিজারণ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, যে অন্য কারোর জারণ করতে পারে তাকে আমরা বলি জারক, ঠিক আছে। তাহলে আমি যদি তোকে জারণ করতে পারি, তোর জারণ করতে পারি, তাহলে আমি হব জারক। যে জারণ করে সে হচ্ছে জারক। এবার বোঝার চেষ্টা করি। কিন্তু কিছু কিছু অ্যাসিড আছে যারা, যাদের জারক ধর্ম আছে, যেমন নাইট্রিক অ্যাসিড বা উত্তপ্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড। উত্তপ্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড, এদের ক্ষেত্রে ধাতুর সাথে বিক্রিয়ায় H2 গ্যাস তৈরি হলেও ওই H2 গ্যাস জারিত হয়ে H2O বা জল
তৈরি হয়। তাহলে দেখ, জারণ মানে কি বললাম? অক্সিজেন যুক্ত হওয়া। তাহলে H2 গ্যাস থেকে H2O, অক্সিজেন যুক্ত হয়েছে একটা, তার মানে এটা জারণ হয়েছে। এটা তৈরি হয়ে যায়। কারা এটা করতে পারে? যদি যে অ্যাসিডটা আমি নিয়েছি তার জারণ ক্ষমতা থাকে, তার জারক ধর্ম থাকে। কাদের কাদের আছে? নাইট্রিক অ্যাসিড আর উত্তপ্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটাকে আমি একটু ইয়ে করে দিই। তাহলে দুটো ধাপে জিনিসটা বোঝার চেষ্টা কর, ঠিক আছে? একটা হচ্ছে কারা হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারবে, কারা পারবে না। হাইড্রোজেনের পরে যারা আছে ধাতুর সক্রিয় শ্রেণীতে, তারা পারবে না। হাইড্রোজেনের সামনে যারা আছে তারা পারতে পারে, তাদের ক্ষমতা আছে। কিন্তু তারা যদি তৈরিও করে, অ্যাসিডটার যদি খুব বেশি জারণ ক্ষমতা থাকে, কার কার আছে? নাইট্রিক অ্যাসিড, উত্তপ্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড। তারা কি করবে? ওই হাইড্রোজেনটা তৈরি হলো তাকে আবার জারিত করে কোথায় নিয়ে চলে যাবে? হাইড্রোজেন থেকে জলে নিয়ে চলে যাবে। তখন আমি আর হাইড্রোজেন গ্যাসটা দেখতে পাবো না। এটুকু বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? যাচ্ছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে। বেশ, এই বেসিকটা নিয়ে আমরা এবার শুরু করি, একটু বোঝার চেষ্টা করি যে কতগুলো রিয়াকশন বোঝা যায়। এইটা মাথায় রাখলে বেশিরভাগ রিয়াকশন করা যাবে। একটা দুটো স্টিল একটুখানি কমপ্লিকেটেড আছে, যেটা সেটা ওই আপাতত বোঝানো সম্ভব না, সেটা মাথায় রাখতে হবে। আচ্ছা, প্রথমে আমরা দেখি এবার রিয়াকশন, বিক্রিয়া। ঠিক আছে, আমরা প্রথমে H2SO4 আর HCl দিয়ে বিক্রিয়াগুলো দেখবো। নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? আচ্ছা, আম, ধর সালফিউরিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। আচ্ছা, আমাদের তিনটে ধাতু দিয়ে বিক্রিয়া আছে, ঠিক আছে? কি কি তিনটে ধাতু? সব কটা ধাতু দিয়ে পড়তে হবে না। ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার। বোঝার চেষ্টা কর। দুটো ধাতু ধাতুর সক্রিয় শ্রেণীতে হাইড্রোজেনের আগে আছে, আর একটা ধাতু পরে আছে, ঠিক আছে? এই তিনটে ধাতুর সাথে আমাকে অ্যাসিডের বিক্রিয়াগুলো দেখতে হবে, সব কটা ধাতুর সাথে দেখতে হবে না। মানে সিলেবাসে নেই, ব্যাপারটা ঘুরে ফিরে একই হবে। আচ্ছা, এটা বোঝার চেষ্টা কর, ম্যাগনেসিয়াম জিঙ্কের আগে আছে না জিঙ্কের পরে আছে? দেবযানী বল। মুখের আগে আছে। তাহলে জিঙ্কের ক্যাটায়নে থাকার প্রবণতা বেশি হবে না ম্যাগনেসিয়ামের ক্যাটায়নে থাকার প্রবণতা বেশি হবে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম বেশি হবে। তাহলে কে হাইড্রোজেন গ্যাসকে মুক্ত করার চান্স কার বেশি? ম্যাগনেসিয়ামের না জিঙ্কের? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের। তাহলে যদিও এও মুক্ত করতে পারে এও মুক্ত করতে পারে, কারণ দুজনেই হাইড্রোজেনের আগে আছে, কিন্তু তাও জিঙ্কের মুক্ত করার চান্স বেশি, কারণ জিঙ্ক সরি 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 ম্যাগনেসিয়ামের মুক্ত করার চান্স বেশি, কারণ ম্যাগনেসিয়াম জিঙ্কেরও আগে আছে। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে ম্যাগনেসিয়াম সব থেকে সক্রিয় ধাতু, এর সব থেকে বেশি ক্যাটায়নে থাকার প্রবণতা, তারপর জিঙ্কের থাকবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, দেখা যাক এবার একটুখানি। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে নীল দিয়ে লিখি। সব থেকে সক্রিয়, ঠিক আছে? 1 নম্বর, ম্যাগনেসিয়াম ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। কি হবে? ম্যাগনেসিয়াম হাইড্রোজেনের আগে আছে, বলেছি লঘু সালফিউরিক অ্যাসিডের কোনো জারণ ক্ষমতা নেই, ঠিক আছে? কার আছে? উত্তপ্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ক্ষমতা আছে।
তাহলে কোনো সমস্যাই নেই, ম্যাগনেসিয়াম হাইড্রোজেনের আগে আছে, অ্যাসিডটাও জারক না, তাহলে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, কোনো সমস্যা নেই। তাহলে ম্যাগনেসিয়াম প্লাস H2SO4 কি করবো এখান থেকে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবো আর লবণ তৈরি করবো, ঠিক আছে? Just তাহলে কি লবণ তৈরি হবে, ম্যাগনেসিয়াম সালফেট লবণ তৈরি হবে। এই ম্যাগনেসিয়ামটা এই সালফেটের সাথে জুড়ে যাবে, ঠিক আছে? আর এখান থেকে আমার হাইড্রোজেন গ্যাস তৈরি হয়ে যাবে। রিয়েকশনে ব্যালেন্স করার চেষ্টা করি। বাদিকে ম্যাগনেসিয়াম কটা, একটা। ডান দিকে কটা, একটা। বাদিকে সালফার কটা, একটা। ডান দিকে কটা, একটা। বাদিকে হাইড্রোজেন কটা, দুটো। ডান দিকে কটা, দুটো। অক্সিজেন কটা, চারটে। চারটে। রিয়েকশন ব্যালেন্স আছে। তাহলে দেখা গেল ম্যাগনেসিয়াম যেটা সব থেকে সক্রিয় ধাতু, সেই লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস মুক্ত করছে, কোনো সমস্যা নেই। না। আচ্ছা, এবার আমি দেখি যে ম্যাগনেসিয়ামের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া কি হয়, ঠিক আছে? আরে জাস্ট এটা কপি করেছ। ম্যাগনেসিয়াম ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, আবারও কোনো সমস্যা নেই। হাইড্রোক্লোরিক অ্যাসিড জারক অ্যাসিড না, ম্যাগনেসিয়াম ধাতুর সক্রিয় শ্রেণীতে হাইড্রোজেনের অনেক আগে আছে। তাহলে এক্ষেত্রেও আবার সে কি তৈরি করবে, লবণ আর হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আচ্ছা বল দেখি দেবযানী, আচ্ছা রুদ্র বল দেখি কি লবণ তৈরি হবে এখানে প্রথমে। কি লবণ তো কি হবে? হুম। এটা যদি পুরোটা করা হয় তাহলে হবে HCl প্লাস H2। HCl টা কি লবণ? তুই তো Mg টাকে নিয়েছিস, তাহলে অ্যাসিড থেকে কাকে নিবি, পুরোটাকে নিবি? না, কোনটাকে নিবি? এই এইচটা এইচটাকে নেবো। HCl যদি ভাঙে তাহলে কিভাবে ভাঙবে, কি কি আহ কোন কি কি ক্যাটায়ন, কি ক্যাটায়ন আর কি অ্যানায়ন তৈরি করবে? অ্যানায়ন হবে এইচ, আর ক্যাটায়ন হবে Cl। অ্যানায়ন কাকে বল? ক্যাটা অ্যানায়ন হলো যেই, আরে HCl টা ভেঙে, আমি দুটো অপশন দিচ্ছি, ঠিক আছে? HCl টা, এইচ টু মানে তো লবণ। না, এইচ HCl টু টা ও মানে অক্সিজেন, আর ওটা হবে। HCl টা ভেঙে দুটো অপশন দিচ্ছি, H+ আর Cl- তৈরি হবে, হ্যাঁ, নাকি H- আর Cl+ তৈরি হবে? ফার্স্টেরটা। আচ্ছা, এখানে ক্যাটায়ন কোনটা আর অ্যানায়ন কোনটা, যদি এটাই তৈরি হয়? ক্যাটায়ন হবে ওই Cl-টা, অ্যানায়নটা হবে সে H+টা। যা, তোকে পড়তে হবে না আজকে। আগের দিনও পড়া তৈরি করে আসনি, বলেছিলাম একটা স্ট্রাকচারটা পড়ে আসতে, আজকেও পড়া তৈরি করে আসনি, এতদিন বাদেও পড়তে এসছিস। যা, তুই পরের দিন আসিস। যদি পরের দিন পড়া তৈরি করে আসিস তাহলে পরের দিন। তুই কোনোদিন পড়া তৈরি করে আসিস না, এবং আমি, আমার যথেষ্ট মনে হচ্ছে তুই ক্লাসেও পড়া শুনছিস না। জাস্ট তোকে যখন জিজ্ঞেস করছি তখন বলে দিচ্ছে হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি শুনেছি। পড়ে, না না ঠিক আছে, এখন পড়ে কাজ নেই, পরের দিন পড়া তৈরি করে আসিস। বল ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত বল। ম্যাগনেসিয়ামের যোজ্যতা হলো 1। হুম, যা পরের দিন পড়া তৈরি করে আসিস। যা, কেটে পড়া তৈরি করিস না। যাই হোক, ফিরে যাক। আচ্ছা, তাহলে বল এখানে কি লবণ তৈরি হবে, দেবজানি বল। MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যেহেতু ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, তাই MgCl2 হবে, ক্লোরাইডের যোজ্যতা 1, এবং এখানে তার সাথে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, ঠিক আছে? তাহলে ম্যাগনেসিয়ামের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দেখলাম, ম্যাগনেসিয়ামের সাথে ডবল সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেখলাম, কোনো সমস্যা নেই, দু ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে, নর্মাল রিয়াকশন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে এটা বোঝার উপায় কি, H2 গ্যাস বোঝার উপায় বা শনাক্ত করার উপায়, যাই বল, সে উপায় কি? একটা হচ্ছে এই গ্যাস বর্ণহীন, আর দুই হচ্ছে আবারও টেস্ট টিউবের মাথায়
জ্বলন্ত দেশলাই কাঠি ধরলে সেটি নীল শিখায় জ্বলবে। আচ্ছা, উপরের বিক্রিয়াটাকে ব্যালেন্স করবো না? ও আচ্ছা। 2Cl হবে তো। টু এইচ সিল করলে হয়ে যাবে। আচ্ছা, কেন? না, হাইড্রোজেন গ্যাস নীল শিখায় জ্বলে, ঠিক আছে। হাইড্রোজেন গ্যাস নীল শিখায় জ্বলে। নীল শিখায় জ্বলে। তাই হলে হাইড্রোজেন গ্যাস যখন তৈরি হবে টেস্ট টিউবের মধ্যে, আমি যদি উপরে একটা জ্বলন্ত দেশলাই কাঠি ধরি, দেখবো দেশলাই কাঠিটা নীল শিখায় জ্বলছে। আসলে যে হাইড্রোজেন গ্যাসটা বেরিয়ে আসবে ওটা নীল শিখায় জ্বলবে। এটা বোঝার উপায় হচ্ছে এটা। আচ্ছা, এবার আমি জিঙ্কের সাথে করি, ঠিক আছে। জিঙ্কের সাথেও আহ, উম, 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 আমি একবারে লিখে দিচ্ছি, ঠিক আছে। জিঙ্কের সাথে এটা ম্যাগনেসিয়ামের থেকে কম সক্রিয়, ঠিক আছে। এরকম করে লিখি, এমজির থেকে কম সক্রিয়। খেয়াল রাখবে এটা, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বর, আমি জাস্ট শর্টে লিখছি, লঘু H2SO4 এর সাথে অত বড় করে নাম লিখছি না, বিক্রিয়া করে H2 গ্যাস তৈরি করে, ঠিক আছে। তাহলে সেই বিক্রিয়াটা কি হবে? জিঙ্ক তার সাথে H2SO4 লবণ হিসেবে কি তৈরি হবে? নাম বল। জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট। তাহলে জিঙ্কের যদি 2, ZnSO4 প্লাস H2, ঠিক আছে। একই রকম ভাবে Zn2SO4 হবে। জিঙ্কের যদি 2, সালফেটের যদি 2, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে লঘু HCl এর সাথে বিক্রিয়া করে কি করবে? লঘু গাঢ় যার সাথে বিক্রিয়া করে মোস্ট লাইকলি দু ক্ষেত্রেই তাই করবে। একবার চেক করে নিচ্ছি আমি তাও। আহ, ঠিক আছে, লঘু গাঢ় গাঢ় দেওয়া নেই, যাই হোক। লঘু HCl এর সাথে বিক্রিয়া করে H2 গ্যাস তৈরি করে। তার বিক্রিয়া কি লিখবো? Zn প্লাস HCl, সেখান থেকে জিঙ্ক ক্লোরাইড তৈরি করবে আর H2 গ্যাস তৈরি করবে। এখানে দ্বিগুণ করলে রিঅ্যাকশন ব্যালেন্স হয়ে গেল, কোনো ঝামেলা নেই। এবার যেটা ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু জিঙ্ক যেহেতু ম্যাগনেসিয়ামের সাথে কম সক্রিয়, উত্তপ্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করি, উত্তপ্ত ও গাঢ় H2SO4 সাথে বিক্রিয়া করলে, আচ্ছা, উত্তপ্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড মানে কি? এটা কি ছিল? জারক পদার্থ ছিল কিন্তু, ঠিক আছে। কি তৈরি হবে? জিঙ্ক সালফেট হাইড্রোজেন গ্যাসের তৈরি হবে না, তার বদলে হাইড্রোজেন গ্যাসটা জারিত হয়ে জল মানে H2O এবং সালফার ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে। সালফার ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে। কিভাবে বিক্রিয়াটা দেখাচ্ছে? তাহলে Zn প্লাস H2SO4 আগে লিখে নিই, তারপর ব্যালেন্স করবো। এটা কি, এই H2SO4টা কি খেয়াল রাখতে হবে? এটা উত্তপ্ত আর গাঢ়, ঠিক আছে। তার সাথে ZnSO4 তৈরি হবে
জল তৈরি হবে আর সালফার ডাই অক্সাইড তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে সালফার ডাই অক্সাইড কেন তৈরি হচ্ছে? যখন এইটা পড়েছিলি জারণ বিজারণ, তখন দেখবি একটা কথা বলা হতো যে যেখানে জারণ হচ্ছে সেখানে বিজারণও হতে হবে, বা যেখানে বিজারণ হচ্ছে সেখানে জারণও কারো হতে হবে। মোদ্দা কথা হচ্ছে যে এই যে হাইড্রোজেন গ্যাসটা তৈরি হয়ে যেটা জলে চলে যাচ্ছে, এটা অক্সিজেন পেয়ে অক্সিজেনটা দেবে কে? কাউকে না কাউকে তো দিতে হবে। তো বেসিক্যালি ভাবতে পারি সেই সালফেটের থেকেই অক্সিজেনটা আসছে, এবং সেই জন্য ওইটা, ওর অক্সিজেনের ঘাটতি হয়, ওটা সালফার ডাই অক্সাইড তৈরি করছে। বুঝতে পারছি না, বুঝতে পারছিস না? তাহলে এই সালফার ডাই অক্সাইড আরেকবার বলো। সোর্সটা কি? এই সালফার ডাই অক্সাইড সোর্সটা কি? বেসিক্যালি এই যে হাইড্রোজেন যেটা তৈরি হওয়ার কথা ছিল, সেটা তো এর জারক ধর্মের জন্যই হাইড্রোজেন থেকে জল তৈরি হচ্ছে। এই অক্সিজেনটা আসছে কোত্থেকে? এই অক্সিজেনটা বেসিক্যালি সালফেটের থেকে আসছে, এবং সেই জন্যই সালফেট থেকে অক্সিজেন কমে গিয়ে সালফার ডাই অক্সাইড তৈরি হচ্ছে। তাহলে একে অক্সিজেন দেওয়ার জন্যই এইটা বিজারিত হয়ে এটাই চলে যাচ্ছে। তাহলে H2SO4 হাইড্রোজেনকে তো জলে নিয়ে যাচ্ছে জারিত করে, আর নিজে বিজারিত হয়ে গিয়ে কি তৈরি করছে? সালফার ডাই অক্সাইড। পরিষ্কার না? পরিষ্কার না? সহজে বললে, হাইড্রোজেনটা জলে যাচ্ছে যে অক্সিজেনটা পেয়ে কার থেকে পেয়ে যাচ্ছে? সালফেটের থেকে পেয়ে যাচ্ছে। সালফেট ওই জন্য সালফার ডাই অক্সাইড চলে যাচ্ছে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হ্যাঁ বোঝা। আচ্ছা, এই সালফার ডাই অক্সাইডের একটা পোড়া বারুদের গন্ধ আছে। বেসিক্যালি সালফারের গন্ধের মতো একটা পোড়া বারুদের গন্ধ আছে। এটা দিয়ে কি শনাক্ত করা যায় সালফার ডাই অক্সাইড গ্যাস? পোড়া বারুদের গন্ধ, সালফার ডাই অক্সাইড গ্যাস। মিটে গেল। জিঙ্ক সালফেট তৈরি হয়ে গেল, সালফার ডাই অক্সাইড তৈরি হয়ে গেল। তাহলে দেখ কি হলো কেসটা। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, আচ্ছা আমি শুধুমাত্র এখানে সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে কথা বলছি, নাইট্রিক অ্যাসিড নিয়ে বলছি না। কেন? নাইট্রিক অ্যাসিড প্রচন্ড জারক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের সাথে প্রায় কখনোই হাইড্রোজেন গ্যাস তৈরি হবে না, প্রায় কখনোই। ঠিক আছে, এতটাই জারক অ্যাসিড। তাই আমি কম জারক নিয়ে আগে কথা বলছি, সালফিউরিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরা কি করে? ম্যাগনেসিয়াম সবসময় হাইড্রোজেন তৈরি করে দেবে, কোনো অসুবিধা নেই। ম্যাগনেসিয়াম মারাত্মক সক্রিয়, সবসময় ও ক্যাটায়নে চলে যাবে, হাইড্রোজেনকে H+ ক্যাটায়ন থেকে হাইড্রোজেন গ্যাসে মুক্ত করে দেবে, কোনো সমস্যা নেই। জিঙ্ক লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, লঘু HCl এর সাথেও হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, কোনো সমস্যা নেই। কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথেও পেরে উঠবে না। গাঢ় সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন গ্যাস তৈরি করতে দিলেও সেটাকে আবার জারিত করে জলে নিয়ে চলে যাবে, জলে নিয়ে চলে যাবে, আর নিজে বিজারিত হয়ে সালফার ডাই অক্সাইড তৈরি করে ফেলবে। অক্সিজেনটা ঘাটতিটা এসে সালফার ডাই অক্সাইড। এই অব্দি বুঝতে কোনো সমস্যা নেই? সমস্যা আছে কি? না। আচ্ছা, এবার কপারের সাথে রিয়াকশনটা দেখি। আচ্ছা, কপার মানে তো কিন্তু তামা, এগুলো ঠিক আছে? হুম। এগুলো তো আগে জেনে রাখতে হবে, মানে বিক্রিয়ার আগে যে এটার থেকে কি তৈরি হয়। আমি আবার ওই, হ্যাঁ একদম, আগেও তাই বলেছিলাম, বিক্রিয়ায় কোনটা থেকে আছে রিয়েকশনে ব্যালেন্স করেনি, ব্যালেন্স করছি। বিক্রিয়ায় কোনটা থেকে কি তৈরি হয় সেটা আগে জানতে হবে, ঠিক আছে? ওটা না জানলে কোনোভাবেই কিছু করা যাবে না কিন্তু। তাহলে আগে জানতে হবে যে এই বিক্রিয়াটা কি তৈরি হবে। আচ্ছা, এই রিয়েকশনটা ব্যালেন্স করবো কি করে বল দেখি। ব্যালেন্স করে রিয়েকশনটা বল, কি দিয়ে শুরু করবি? জেডেন এদিকেও আছে, এদিকেও একটা আছে। হুম। তাহলে জেডেন মিটে গেল। সালফার এদিকে একটা, সালফার এখানে একটা, এখানেও একটা। কি কোনটা তারপরে এটা কোনটা মানে কোনটা দিয়ে বলছিস? সালফার ও এসও ফোর। সালফার, সালফার এদিকে একটা, এদিকে ডান দিকে একটা আছে সালফার। ভালো করে দেখ। না, দুটো। সালফার দুটো আছে, তাহলে সালফার কি করতে হবে? বাদিকে তো একটা জায়গা থেকে সালফার আসছে, এখান থেকে সালফার আসছে। তাহলে একে হুম। অন্তত দুই দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে দুই দিয়ে গুণ করি। আচ্ছা, এবার বাদ বাকি জিনিসগুলো মেলা। তাহলে সালফার ব্যালেন্স হয়ে গেছে, জিঙ্ক ব্যালেন্স হয়ে গেছে। এবার দেখ আর পড়ে থাকলো কি, হাইড্রোজেন আর অক্সিজেন। তাই মেলানোর চেষ্টা কর। আচ্ছা, আগে হাইড্রোজেন দেখা ঠিক হবে না আগে অক্সিজেন দেখা ঠিক হবে? হাইড্রোজেন। হাইড্রোজেন, অক্সিজেন কখনোই না। অক্সিজেন কিন্তু এখানে তিনটে আলাদা আলাদা সোর্স আছে অক্সিজেনের, ঠিক আছে?
এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে। জানি না আমি কোনটাকে গুণ করতে হবে, ঠিক আছে। বরং হাইড্রোজেন দেখা অনেক সহজ, হাইড্রোজেন একটা জায়গায় আছে, এদিকেও একটা জায়গায়, এদিকে একটা জায়গায়, তাহলে আগে হাইড্রোজেন দেখাটা সহজ হবে। ওই হাইড্রোজেনটা টু মিলেই বাকি এইচ কটা। টু হবে। হ্যাঁ, তাহলে 2H2 করতে হবে। এবার অক্সিজেন মেলা, দেখ অক্সিজেন মিলে বসে আছে, হ্যাঁ, মিলে গেছে, মিলে গেছে। আর দুগুণ একটা। হ্যাঁ, এটাই যদি আগে অক্সিজেন দেখতিস বুঝতে পারতিস না কিন্তু যে কি করে মেলাবো। হ্যাঁ, ওখানে এখানে কোনটাই সাতটা থাকতো। ছিল আর ওখানে বেশি হ্যাঁ, ছিল। হ্যাঁ। তাহলে এবার সবকিছু মিলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কপারের সাথে বিক্রিয়া, কপারের সাথে। বইতে কি শুধু বিক্রিয়াই আছে? এই পার্টটা তাই আছে, মানে অ্যাসিডের ধর্মগুলো বলতে গেলে তো অ্যাসিড অ্যাসিড অন্য কারোর সাথে কিভাবে বিক্রিয়া করে সেটাই তো জানতে হবে না আগে। আর ভাল লাগছে না এগুলো। মানে হ্যাঁ, বুঝতে পারছি, মানে এটা বইয়ে টোটাল 3-4 পেজ, ঠিক আছে, কিন্তু এটা আমরা যেহেতু এতটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করছি তাই একটু বেশি সময় লাগছে, আমি বুঝতে পারছি। উহ, তাহলে কি মানে দেখ, পড়তে হবেই, তুই আজকে পড় আর তুই পরের দিন পড়, ঠিক আছে। পড়তে তো হবেই। এবার ঠিক কর আজকে পড়বি না পরের দিন পড়বি। আচ্ছা, কপারের সাথে বিক্রিয়াটা এদের দুজনের তো বলে দিই, তারপর দেখছি আর নাকি। কটা বিক্রিয়া আছে? এইখানে এখন অনেকগুলো বিক্রিয়া আছে। আচ্ছা, আমি কপারের সাথে বিক্রিয়াটা আজকে বলে দিই, তারপর নাইট্রিক অ্যাসিডটা পরের দিন দেখছি। আজকে বলে দিলেই ভালো হয় কিন্তু, আচ্ছা দেখ, ঠিক আছে। আচ্ছা, কপারের সাথে, কপারের কেসটা কি? কপার সব থেকে কম সক্রিয়, সব থেকে কম সক্রিয়। আর কি? এইচ এর পরে আছে সক্রিয়তা শ্রেণীতে, ঠিক আছে। ফলে এই কখনোই হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারবে না, খেয়াল রাখতে হবে এটা। তাহলে লঘু সালফিক অ্যাসিড, লঘু সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি হবে কপারের সাথে? আহ, 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 আহ। আচ্ছা, কপারের সাথে লঘু সালফিক অ্যাসিড বা লঘু হাইড্রোক্লোরিক কারো বিক্রিয়াই হয় না, ঠিক আছে। যেহেতু এত কম সক্রিয়, লঘু HCl বা লঘু H2SO4 এর সাথে বিক্রিয়া করেই না, ঠিক আছে। তাহলে আচ্ছা, কি পড়ে আমরা থাকলো? তো বিক্রিয়া হুম। করার আগে জানছি যে বিক্রিয়ার ফলে কোনগুলো কোনগুলো তৈরি হবে। তাহলে মানে হুম। প্রথমে কি করে বুঝলো যে এগুলো হবে? তারপরে তো ব্যালেন্স করছি। না, প্রথমে বুঝলো না তো, ওটাই তো মানে এটা তো এটাই এখানেই বুঝতে হবে তো, যে আগে উত্তরটা জেনেছে, আগে বিক্রিয়াটা করেছে, করে দেখেছে কি তৈরি হচ্ছে, তারপর সেটাকে যুক্তি দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করেছে যে আচ্ছা কিভাবে হয়ে থাকবে তাহলে। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? না, সায়েন্স আগে কিভাবে কাজ করে সেটা আগে বুঝতে হবে। সায়েন্স এভাবে কাজ করে যে তোকে আগে কিছু জিনিস দেখতে হবে, দেখে তার মধ্যে একটা প্যাটার্ন খুঁজতে হবে যে আচ্ছা এটা এভাবে হয়, এটা এভাবে হয়, এটা এভাবে হয়, তার মানে সূত্রটা কি হতে পারে এখানে, এইরকম বোধহয় সূত্রটা এরকম। এবার ওই সূত্রটা তোকে অন্য কোনো একটা ক্ষেত্রে, যার ক্ষেত্রে তুই উত্তর জানিস না আগে থেকে, সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়, করে তুই কিছুটা উত্তর পাবি ওই সূত্র অনুযায়ী। এবার তোকে মেলাতে হয় যে সত্যি এটা হচ্ছে কিনা। তাহলে বিজ্ঞানের মূল কাজ হচ্ছে বেসিক্যালি এটাই, যে আগে কিছু জানা জিনিস দেখে একটা ইনটিউশন বা একটা সূত্র ডেভেলপ করা, যে এটা বোধহয় এই কারণে এরকম করে হচ্ছে। দেন কোনো একটা অজানা জিনিসের ক্ষেত্রে বা সহজে জানা যায় না এমন জিনিসের ক্ষেত্রে ওই সূত্রটা প্রয়োগ করে মেলাতে হয়, যে সূত্র থেকে যা উত্তর আসছে আর বাস্তবে যা উত্তর আসছে দুটো মিলছে না, মিলছে না। বুঝতে পারলি? সূত্র থেকে তাহলে আসছে, বাস্তব থেকে আসছে। মানে ধর, উম মানে ধর তুই জানিস যে তুই এই বলটাকে এক হাত দিয়ে ধাক্কা দিলে বা একটা নির্দিষ্ট জোরে ধাক্কা দিলে বলটা কত দূর যায়। এরকম করে তুই 5বার বলটাকে নানান রকম করে ধাক্কা দিলি, বলটা কিছু কিছু দূর গেল, তোর কাছে 5টা পর্যবেক্ষণ এলো। এবার তুই এর ভেতর থেকে একটা সূত্র বার করার চেষ্টা করছিস যে এত জোরে ধাক্কা দিলে এত দূর যাবে, ঠিক আছে, একটা সূত্র। এইবার তুই ধর তুই প্রথমে 1 বল দিয়ে ধাক্কা দিচ্ছিস, তারপরে 2 বল দিয়ে, তারপরে 3 বল দিয়ে করে দেখেছিস কতটা কতটা করে যাচ্ছে। এবার তুই একটা সূত্র বার করলি, ঠিক আছে, বললি আসলে না বলের সাথে দূরত্বটা এইভাবে সম্পর্কিত, কিছু একটা ম্যাথমেটিক্যাল সূত্র বললি, ঠিক আছে। সেই সূত্র দিয়ে তুই বললি আচ্ছা তাহলে 5 বল দিলে কতটা যাবে, তুই করে দেখিস নি এখনো। তুই ওই সূত্রটা বসে আগে থেকে ক্যালকুলেট করলি যে 5 বল দিলে আমার সূত্র বলছে এটা এত দূর যাবে।
সঙ্গে সঙ্গে তুই করলি, দেখি অদূর যায় কিনা। দেখলি হ্যাঁ অদূরই যাচ্ছে। যদি সূত্র দেওয়া থেকে আসা উত্তর আর তোর পরীক্ষা করে দেখা উত্তর মিলে যায়, তাহলে সূত্রটা মোটামুটি ঠিকঠাকই লাগছে। আর যদি সেটা না মেলে, তাহলে তোকে আবার মানে টেবিলে ফেরত যেতে হবে, ফেরত গিয়ে দেখতে হবে যে কি নতুন আর কি ভাবে এটাকে এক্সপ্লেন করা যেতে পারে। বুঝতে পারলি না? বুঝতে পারলি না? হুম। এইভাবেই সায়েন্স কাজ করে। তাহলে আগে কিছু মানে অবশ্যই আগে বিক্রিয়া করে দেখতে হবে কি তৈরি হচ্ছে, ঠিক আছে? তারপর সেটার ভিত্তিতে লজিক এস্টাবলিশ করতে হবে যে এই জন্য বোধহয় এটা তৈরি হচ্ছে। দেন সেই লজিকটা অন্য কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে কাজে লাগিয়ে দেখতে হবে যে ওখানে খাটছে কিনা। ফলে অবশ্যই মুদ্রা কথা হচ্ছে, হ্যাঁ উত্তরটা আগে থেকে জানতে হবে আমাকে যে কি তৈরি হয়। যাকে ফিরে দেখ, তাহলে লঘু সালফিউরিক অ্যাসিড আর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কপার কোনো রকম বিক্রিয়াই করে না, ঠিক আছে? এইবার আসি গাঢ় সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে। গাঢ় H2SO4 এর সাথে কপারের বিক্রিয়ায় কিউপ্রিক সালফেট, বেসিক্যালি লবণটা, সালফার ডাই অক্সাইড ও জল তৈরি হয়। তাহলে খুব একটা আলাদা কিছু না বিক্রিয়া, না একই রকম বিক্রিয়া যেটা আগের আগের সাথে হয়েছিল, ঠিক আছে? হুম। তাহলে বিক্রিয়াটা কেমন দেখতে হবে? কপার প্লাস H2SO মাইন্ড ইট লঘুর সাথে বিক্রিয়াই করে না কিন্তু, সেখান থেকে কপার সালফেট প্লাস সালফার ডাই অক্সাইড প্লাস জল, কপার সালফেট বা কপারের কিউপ্রিক। জন্য দুই। এটাই বলছিলাম, কপারের জটিলতা দুটো হতে পারে, একও হতে পারে, দুইও হতে পারে, ঠিক আছে? আমরা এক নিয়ে কোথাও ডিল করবো না আপাতত। আমরা যাই যেখানে দেখবো সব সব জায়গায় কপারের জটিলতা দুই। দুই একটা কিউপ্রিক, একটা কিউপ্রিক, কিউপ্রাস। হ্যাঁ। কিউপ্রাস। হ্যাঁ। তো কিউপ্রিকটাকে কপার সালফেটও বলা যায়, কিউপ্রিক সালফেটও বলা যায়, যেটা ইচ্ছা ওই বলবি। ফেরাস আর ফেরিকের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। তো রিয়েকশনটাকে ব্যালেন্স করার চেষ্টা করি। একই রকম করে ব্যালেন্স হবে, খুব আলাদা কিচ্ছু নয়, এখানে দুই দিয়ে গুণ করে দিলেই আর এখানে দুই দিয়ে গুণ করে দিলে ব্যালেন্স হয়ে যাবে। এইখানে হয়ে গেল রিয়াকশন ব্যালেন্স। চেক করে দেখে নিবি ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কপারের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, জিঙ্কের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে? দুক্ষেত্রে একই রকম ভাবে তৈরি হচ্ছে, এটা একটা সল্ট SO2H2, ঠিক আছে? আচ্ছা, এটা কেন হলো? কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড নিজে একটা জারক অ্যাসিড, ঠিক আছে? তাহলে প্রথম কথা, লঘু HCl লঘু H2SO এর সাথে তো বিক্রিয়া করেই না, ঠিক আছে? গাঢ়র সাথে করে। প্রশ্ন হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কি করবে? আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু জারক অ্যাসিড নয়। মনে কর কারা কারা জারক অ্যাসিড ছিল, নাইট্রিক অ্যাসিড ছিল আর উত্তপ্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড ছিল, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে যে তাহলে কি, আচ্ছা এটা উত্তপ্ত গাঢ়, উত্তপ্ত গাঢ়ই হবে কিন্তু এটা। আচ্ছা, প্রশ্ন হচ্ছে তাহলে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড সাথে কি করবে? ওর তো জারক ক্ষমতা নেই। করবে কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে করবে, কারণ অক্সিজেনের নিজের জারক জারণ ক্ষমতা আছে। তাহলে যেহেতু গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের জারণ ক্ষমতা নেই, তাই গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড শুধু দিলেও হবে না, অক্সিজেন মিশিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে এরকম করে বলা যায়, বায়ুর উপস্থিতিতে, যেহেতু বায়ুতে অক্সিজেন থাকে, গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করে, বিক্রিয়ার ধরনটা একই হবে আবার, ঠিক আছে? ওক্ষেত্রে কিউপ্রিক সালফেট ছিল, এক্ষেত্রে কিউপ্রিক ক্লোরাইড হবে, কারণ HCl নিয়েছে। কিউপ্রিক ক্লোরাইড, কিউপ্রিক ক্লোরাইড ও জল তৈরি করে। যেহেতু এক্ষেত্রে অক্সিজেনটা নিজে ধারণ করছে, তাই জন্য এক্ষেত্রে আর আগে যেমন এইখানের অক্সিজেনটা কোত্থেকে আসছিল, সালফেট থেকে আসছিল, তাই এটা আবার অক্সিজেন কমে গিয়ে সালফার ডাই অক্সাইড তৈরি করছিল। এক্ষেত্রে বাইরে থেকেই অক্সিজেন আসছে, আমার দরকার নেই আলাদা করে অক্সিজেন দেওয়ার। তাহলে এটা কি হবে? HCl প্লাস বাইরে থেকে অক্সিজেন নিতে হবে, নাহলে বিক্রিয়াটা হবে না। কি তৈরি হবে?
কিউপ্রিক ক্লোরাইড CuCl2, কপার জড়িত 2, আর জল। তাহলে এইচ এর সাথে এই অক্সিজেনটা জুড়ে যাচ্ছে, আর কিছু আলাদা করে তৈরি হচ্ছে না আমার। তো রিয়েকশনে ব্যালেন্স করার চেষ্টা কর, আমি করে দিচ্ছি তাড়াতাড়ি ভাবে করে। এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা না, এটা মজা, দেখি রিয়েকশনে ব্যালেন্স কর। চেষ্টা কর দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে 2Cl হবে, কারণ Cl2 আছে আর H2 আছে। বেশ, তারপর তাহলে কপার কে কে আর মিললো? কপার H2 মিললো, কপার মিললো, Cl2। কপার মিলেছে। Cl দুটো আছে, Cl দুটো মিলেছে। দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন মিলেছে। অক্সিজেন, অক্সিজেন তো দুটো আছে, এখানে তো একটা। তাহলে কি করা? তাহলে প্রবলেমটা কোথায় বোঝার চেষ্টা কর। প্রবলেম হচ্ছে এখানে দুটো অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। আর এখানে তুই কোনোভাবে একটা করতে পারবি না, এটা যত দিয়ে গুণ করিস সেটাকে 2 এর গুণিতকেই যাবে। 2, 4, 6, মানে এখানে যদি 2 লিখিস তাহলে 4 হবে, এখানে যদি 3 লিখিস তাহলে 6 হবে। এখানে বিজোড় আছে। তাহলে আমার কাছে কোনো উপায় নেই এইটাকে কোনো জোড় সংখ্যা দিয়ে গুণ করা ছাড়া, নাহলে অক্সিজেন মিলবে না। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হুম। তাহলে শুরুটা ঠিকঠাকই ছিল আমাদের। এটাকে 2 দিয়ে গুণ করেছি, সবই মিলে যাচ্ছে। কপার একটা, এখানে একটা, ক্লোরিন তাহলে দুটো, চার। এখানে দুটো। হ্যাঁ, আসছি আসছি। ক্লোরিন দুটো, এখানে দুটো। হাইড্রোজেন দুটো, এখানে হাইড্রোজেন দুটো, এখানে হাইড্রোজেন দুটো, কিন্তু অক্সিজেন এখানে দুটো, এখানে একটা। কোনো উপায় নেই এখানে 2 দিয়ে গুণ করা ছাড়া। তাহলে এখানে 2 দিয়ে গুণ করি। যেই মুহূর্তে এখানে 2 দিয়ে গুণ করলাম, অনেকটা মুশকিল হয়ে গেল। কি মুশকিল হয়ে গেল? হাইড্রোজেন 4টে হয়ে গেল। এবার হাইড্রোজেন 4টে করতে হলে এইখানে 2 এর বদলে আমাকে 4 দিয়ে গুণ করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু Cl তো দুটো আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, Cl তো দুটো আছে, তাহলে এখানে আমাকে আবার Cl কে ব্যালেন্স করতে হলে 2 দিয়ে গুণ করতে হবে। এছাড়া তো উপায় নেই কোনো। ঠিক আছে, যেই মুহূর্তে Cl কে ব্যালেন্স করতে গিয়ে এখানে 4টে সেল, এখানে 4টে সেল করে দিলাম, কপার দুটো হয়ে গেছে। তাহলে তখন কপারকেও 2 দিয়ে গুণ করতে হবে। এইবার দেখ সব মিলে গেছে। দুটো কপার, দুটো কপার, 4টে ক্লোরিন, 4টে ক্লোরিন, 4টে হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন, দুটো অক্সিজেন, দুটো অক্সিজেন। বুঝলো? হুম। লজিক ফলো করে করে যেতে হবে, মুখস্থ রাখার কোনো দরকার নেই, শুধু নীতিটা বুঝতে হবে যে কিভাবে করছি। প্রথমে একে 2 দিয়ে গুণ করার মধ্যে কোনো ভুল ছিল না, ঠিকই ছিল। যতক্ষণ লাস্টে গিয়ে আমি দেখছি না যে অক্সিজেন মিলছে না, তখন এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এবং সেই অনুযায়ী অন্য বাদ বাকি গুলোকে যে অনুযায়ী মডিফাই করতে হবে সেই অনুযায়ী মডিফাই করতে হবে। কঠিন কিছু না, আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়ো নেই কিছু। তাহলে মানে ওই জন্যই আমি ব্যালেন্সটা করতে গিয়েই করলাম না, এই জিনিসটা শিখিয়ে দেওয়া যাবে এখানে। যাই হোক, তাহলে কপার লঘু, এইচ এর লঘু H2O সাথে বিক্রিয়া করে না। উত্তপ্ত গাঢ় H2O সাথে বিক্রিয়া করে, কেন কেন? কারণ তার জারণ জারণ ক্ষমতা আছে। কিভাবে বিক্রিয়া করে? একই রকম। কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড, H2O। সালফার ডাইঅক্সাইড কেন তৈরি হচ্ছে? না ওই যে, যে এই H2O টা আসলে H2 থেকে জারিত হয়ে তৈরি হয়েছে, এরকম করে ভাবতে পারিস। তাহলে সেটা কোত্থেকে আসবে? অক্সিজেনটা এইখান থেকে আসবে, তাই জন্য নিজে অক্সিজেন কমে সালফার ডাইঅক্সাইডে চলে যাচ্ছে। তাহলে কি গাঢ় ইস্টের সাথে বিক্রিয়া করবে? গাঢ় ইস্টের সাথে জারণ ক্ষমতা নেই। করবে, কিন্তু তার জন্য আমাকে বাইরে থেকে অক্সিজেন দিতে হবে, যে জারণ জারণ করতে পারে। এই অক্সিজেন দিলে তবে বিক্রিয়াটা হবে, এবং কি তৈরি হবে? এর সল্টটা তৈরি হবে, আর H2O তৈরি হবে। আজকে আমরা এখানে থামছি, আমাদের অনেকগুলো বিক্রিয়া এখনো পড়া বাকি আছে, ঠিক আছে? সেটা আমরা পরের দিন পড়বো। এই পার্টটা ভালো করে দেখে আসবি, কিন্তু আমরা শনিবার আবার পড়বো। আর তোর হোমওয়ার্কটা পারলে পাঠাবি। হুম, আর শনিবার 11:30 থেকে তো। 11টা 11:30 আমি ফাইনালি জানাচ্ছি। ঠিক আছে। হুম।